সাম্প্রতিক সময়ে সালাউদ্দিন আম্মার এক আলোচিত তরুণ। শক্ত প্রতিদ্বন্দ্বী প্যানেলের বিপরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভূমিধস বিজয় পেয়েছেন তিনি। একই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এই শিক্ষার্থী। আলোচনা সমালোচনা থাকলেও গেল ১.৫ বছরে তাঁর যাত্রা অনুপ্রেরণাদায়ক। জুলাই গণ অভ্যুত্থানের সময় স্লোগান মাস্টার হিসেবে পরিচিত সালাউদ্দিন আম্মারের নেতৃত্বগুণ ও সাহসী অবস্থান শিক্ষার্থীদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তিনি একটি অপ্রতিরোধ্য প্রতীক হয়ে উঠেছেন। এশিয়া পোস্টের আমন্ত্রণে স্টুডিওতে হাজির হয়েছেন তিনি। আম্মারের জীবনের টার্নিং পয়েন্ট, সংগ্রামের বাস্তবতা, প্রশাসনিক অচলাবস্থা ও ছাত্র রাজনীতি সহ নানাবিধ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর এশিয়া পোস্ট আলাপনে আপনাদের সঙ্গে আছি আমি আবিদ আজম। সালাউদ্দিন আম্মার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আম্মার ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। আম্মার, রাকসু নির্বাচনে জিএস পদে আপনি ছাত্র শিবিরের শক্তিশালী প্যানেলের বিপরীতে বিপুল ভোটের ব্যবধানে, মানে ৬,০০০ ভোটের ব্যবধানে জিএস নির্বাচিত হয়েছেন। একজন সাধারণ শিক্ষার্থী থেকে এই যে জনপ্রিয় ছাত্র নেতা হবার যাত্রা, এই যাত্রাটা কেমন ছিল? আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অসুস্থতা, এই জন্য ভয়েসটা একটু আনকমন মনে হতে পারে সবার কাছে। তো আসলে টোটালটাই আমার মনে হয় যে শিক্ষার্থীদের বোঝাপড়ার কাছে এবং আল্লাহর চাওয়া, এই ব্যাপারটাই আসলে কাজ করছে। তাছাড়া আমি যে খুব বেশি আশাবাদী ছিলাম আমাকে নিয়ে, আমার সাথে আমার পরিবারের দোয়া ছিল, মায়ের দোয়া ছিল, আল্লাহর ইচ্ছা ছিল এবং শিক্ষার্থীদের আমার উপর বিশ্বাস, এটা ছিল আর কি। এছাড়া আমার কাছে মনে হয় না যে প্যানেল, মানে প্যানেলের বাহিরে ব্যক্তি পছন্দ করাটা, এটা জাতীয় রাজনীতি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি হোক, আমার মনে হয় যে এটাই উচিত। আমি একটা প্যানেলকে আমি বিজয়ী করলাম, সেটা যেমন ন্যাশনাল পার্লামেন্টে যেই সমস্যাটা হচ্ছে, আবার ছাত্র সংসদগুলোতেও সেই সমস্যা হচ্ছে। যেমন ম্যাক্সিমাম হচ্ছে ছাত্র শিবিরের একটা বিশাল অংশ শিক্ষার্থী, সেখানে তারা তাদের ভুলগুলো কতটুকু বুঝতে পারবে, বা যেই স্বতন্ত্র যারা আছে তারা কতটুকু তাদের মতামতের সাথে, যেমন আমাদের তো একটা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনালি আমাদের রাষ্ট্র গঠনতন্ত্রে লেখা আছে 75% মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। তো এই জায়গায় ধরেন আমরা 3 জন আছি স্বতন্ত্র প্রার্থী, এই 3 জনের 23টি পদের মধ্যে 20টাতেই ছাত্র শিবির বিজয়ী হয়েছে। হ্যাঁ, তো এই সেম ব্যাপারটা আবার পার্লামেন্টে। তো এই জায়গা থেকে আমার মনে হয় না যে শিক্ষার্থীদের জন্য জুলাইয়ের পরে, আসলে আমরা তো বলি যে লোকাল ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাড়া যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে যে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা বাংলাদেশের আমার মনে হয় না যে শিক্ষা, মানে সবকিছু দেওয়ার পরে যতটুকু থাকে সেটা হচ্ছে লোকাল ইউনিভার্সিটিগুলোতে যায় আর কি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার, শিক্ষার্থীদের অধিকার আদায়ের কিছু কাজ করার। 9 দফা একটা আন্দোলন করি জুলাইয়ের পরেই, সেটা ছিল আবাসন সংকট নিয়ে, কোডিং সিস্টেমে খাতা মূল্যায়ন সহ অনেকগুলো বিষয় ছিল 9 দফা। তারপরে পোষ্যকোটা বাতিলের একটা আন্দোলন ছিল। তো এই সবগুলাই ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়ার। তো এই দীর্ঘদিনের চাওয়া পাওয়ার জায়গাগুলো যখন টাচ করতে পারছি, তখন শিক্ষার্থীরা মনে করছে যে হ্যাঁ, একজন অন্তত থাক যে একটু কথা বলবে, বা একটু ওই যে সুশীল সমাজের কথায় যেটা বেয়াদবি করবে আর কি। তো এই জায়গা থেকে আমার মনে হয় শিক্ষার্থীরা আমাকে এই জায়গাটা দিছে এবং শিক্ষার্থীদের কাছে আমি এটার জন্য আজীবন কৃতজ্ঞ। আপনার স্কুল শিক্ষিকা আম্মা, আপনি যখন রাকসুতে ইলেকশন করেন, একরকম জমি বন্ধক দিয়ে আপনাকে টাকা দিয়েছে, তো মায়ের স্বপ্নটা কতটুকু পূরণ করতে পেরেছেন বলে মনে হয়? না, মায়ের স্বপ্ন তো ওই দিনই পূরণ হয়ে গেছে যেদিন জিতে গেছি, কারণ আম্মুর স্বপ্নই ওইটা ছিল, আমার মুখে হাসি ফোটানো। তো এইটাকে এত হাইলাইট করার কিছু নাই যে উনি টাকা ধার করে বা জমি বন্ধক রেখে, কারণ ওইটা প্রত্যেক মা তার সন্তানের জন্য করে। কোনো মা বাবা জমি বন্ধক রেখে ছেলেকে বাইক কিনে দেয়, স্মার্টফোন কিনে দেয়। সো আমি আমার জায়গা থেকে কখনোই আমি তাদেরকে কখনো প্রেশার দিই নাই এবং আমি আবদারও করি নাই। তো যখন ইলেকশন চলতেছিল, এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন বা যারাই ইলেকশন করছে কেউ অস্বীকার করতে পারবে না যে তারা লাখ লাখ টাকা খরচ করছে, বিশেষ করে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো,
ছাত্র শিবির, ছাত্র দল, তারা লাখ লাখ টাকা খরচ করছে। সেই জায়গা থেকে আম্মু, আমি জানি না উনি এর আগে কখনোই কোনো পলিটিক্যাল দলের সাথে ওনার কোনো সংযোগ কখনোই ছিল না, ইনভলভমেন্ট ছিল না। তো উনি যেই কাজটা উনি দেখছে যে উনি অ্যানালাইসিস করছে টোটাল ইউনিভার্সিটির ব্যাপারটা নিয়ে, এবং এমন হয়েছে ধরেন 753 একরের বড় একটা ক্যাম্পাস, আমার চারুকলার অনুষদটা একবারে কর্নারে। আমি যখন ওই অনুষদের ওইখানে ভোট চাইতে গেছি, তখন উনি বলে যে আপনার আম্মা আমাকে কল দিছিল। একজন বোন বলতেছে আপনার আম্মা, আমি তাকে চিনি না। আমি বললাম আম্মু আপনাকে কল দিছে, কিভাবে সম্ভব, উনি নাম্বার কিভাবে ম্যানেজ করছে? তো এই যে একটা জায়গা, তো আম্মু, আমি ধরেন রাত 10টা পর্যন্ত আপনার পোস্টার বা প্রচারণা করতে পারবো, 10টার পরে এসে আম্মু আমাকে কল দিয়ে দিয়ে উনি আমাকে বলতেছে যে তুমি এই এলাকাগুলোতে যাও নাই, এই বিল্ডিংয়ে যাও নাই, এই বিল্ডিংয়ে কালকে যাবা, এইভাবে। তো শুধুমাত্র টাকা দিয়ে না, উনি টোটালটা সাথে খুব ভালোভাবে অ্যাটাচ ছিল, এবং প্ল্যানিংয়ের জায়গাটায় উনি খুব ভালোভাবে কাজ করছে। আমি আমার জায়গা থেকে শুধুমাত্র ওই সময় তো ব্রেনটা খুব ব্লাইন্ড হয়ে থাকে যে মানে কিভাবে কি করব। তো এই টোটাল ব্যাপারগুলো উনি খুব ভালোভাবে মেনটেন করছে। সো ওই আমার বিজয়টাই ওনার কাছে ওনার স্বপ্ন পূরণের মতো, এবং আমি চাই ওনাকে আরো প্রাউড ফিল করাইতে। এই জায়গা থেকে চেষ্টা করব। রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে এত ক্ষোভ দেখা যায় কেন? আপনাকে কখনো মানসিক রোগী বলা হচ্ছে, কখনো আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা, আবার কখনো অবাঞ্ছিত ঘোষণা করে একরকম মিছিলও করা হচ্ছে। আসলে কেন হচ্ছে এই কর্মকাণ্ডগুলো? আমি যখন কাজ করব তখন আমার কাজের আলোচনাও হবে, সমালোচনাও হবে। আমি যে কাজ না করি, আমাদের রাকসু, জাকসু, চকসু সহ 5টা ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএস আছেন। প্রত্যেকের জাতীয় পর্যায়ের নেতা অবশ্যই। প্রত্যেকের জাতির কাছে কিছু, জাতির তাদের প্রতি কিছু চাওয়া পাওয়া আছে যে তারা কিছু একটা করবে, তারা ভয়েস রেইজ করবে। কখন তেলের দাম বাড়তেছে সেটা নিয়ে কথা বলবে, কখন অধ্যাদেশগুলা বাতিল করে ফেলতেছে সেটা নিয়ে কথা বলবে। সো আমার একটা মেইন প্লাস পয়েন্ট, আবার অনেক সময় মাইনাস পয়েন্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে আমাকে উপরে আল্লাহ ছাড়া আমাকে থামানোর কেউ নাই যে তুমি এই জায়গায় থেমে যাও। অন্য যারা আছে তাদের প্রত্যেকের পলিটিক্যাল মাদার অর্গানাইজেশন আছে বা তাদের সেন্ট্রাল বডি আছে, তারা বলে এই কথাটা বইলো না, এই বক্তব্যটা দিও না। আমার এইটা নাই। সো আমার ফিল্টার করার প্রয়োজন পড়ে না, আমার ফিল্টার আমার ব্রেন করে, আর আল্লাহ যতটুকু হিকমত দিছে আমি সেটা নিয়ে কথা বলি। সো এই জায়গা থেকে যেটা হয়, মাঝে মাঝে আমি জামাতকেও যে সমালোচনা করি না বিষয়টা এমন না, প্রচুর সমালোচনা করি। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে অন্ধ আনুগত্য। আপনার দলের একটা মানুষ সে পাপ করতে পারে না, এই পাপটা যখন আমি ধরাই দিব তখন তার কাছে খারাপ হয়ে যাচ্ছে। সো বিষয়টা এমন না যে শুধুমাত্র বিএনপির কাছে আমি খারাপ, কিছু কিছু অংশে জামাতের কাছেও আমি খারাপ, কিছু আর আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। তো আমি ওই জায়গাটা ধরে রাখতে চাই। আমাকে যখন কেউ সমালোচনা করতেছে না, তার মানে আমার ভিতরে ঘাপলা আছে। এইটা কখনো পজিটিভ সাইন হইতে পারে না। আপনি আজকে তারেক রহমানকে নিয়ে কথা বলবেন না, প্রত্যেকটা কাজে তাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকবেন, সে ফ্যাসিবাদের জন্ম দিবে। এবং এটা অ্যাবসলিউট আমাদের কাজ, আমাদের জনগণের, এখন প্রত্যেকটা জনগণের কাজ এটা হচ্ছে আপনার ভুল ধরায় দেয়া। তো এইটাই হয় না, এই জন্য আমাদের দেশে এত সমস্যা। তো এইটা আমি এনজয় করি খুব, যখন আমাকে বলা হইতেছে যে মানে যে কোনো কিছু, আজকে মিছিল হইতেছে, আজকে অবাঞ্ছিত ঘোষণা করতেছে, এটা কয়েকবার হয়েছে। তো আমি ওইটাকে একটা আমার আমি ঠিক পথে আছি কিনা ভুল পথে আছি এইটা জাজমেন্ট করার একটা মাপকাঠি হিসেবে দেখি সবসময়, কারা করতেছে। যখন যেই দলের বিপক্ষে যায় তখন সেই দল আমাকে নিয়ে লেখালেখি করে। তো এটা আমার কাছে মানে আমার কাছে একটা পাওয়া মানে বিষয়টা আপনি এক ধরনের এনজয় করেন। জি, আমি খুবই এনজয় করি ব্যাপারগুলো। প্রথম খুবই খারাপ লাগতো, একটা মিডিয়া ট্রায়াল চলতেছে, যেই কাজটা আমি করি নাই, যেটা আমি না এভাবে প্রেজেন্ট করা, এই ব্যাপারটা প্রথম খুব খারাপ লাগতো। পরে গিয়ে চিন্তা করলাম যে আমার খারাপ লাগানোটাই তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্যই হচ্ছে আমাকে চুপ করায় দেয়া। এখন আমি যদি চুপ হয়ে যাই, এই সুযোগটা নিয়ে তারা আবার ফ্যাসিবাদী কাঠামো তৈরি করে ফেলবে। কোনো একটা গণমাধ্যমে সম্ভবত আপনার একটা চিঠিকে কেন্দ্র করে একটা নিউজ হয়েছিল। প্রচুর এই জিনিসটা এখনো পর্যন্ত আমাকে ভোগায় বলতে ছাত্রদল মাঝে মাঝে লেখালেখি করে, শিবিরের একাংশ লেখালেখি করে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি জুলাইয়ের পরে, এটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অস্বীকার করতে পারবে না,
লাখ লাখ টাকা খরচ করে প্রোগ্রাম করছে সাংস্কৃতিক মন্ত্রণালয়। আচ্ছা, জুলাই তো ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে, মানে প্রত্যেকটা মুভমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হয়, ঢাকা ইউনিভার্সিটিতে এসে শেষ হয়, কিন্তু ঘুরে কিন্তু সব ইউনিভার্সিটি গুলাতে গিয়ে ঘুরে পুরো দেশের ইউনিভার্সিটিগুলো। তো এখানে যদি জুলাই নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হইতে পারে, আমার ইউনিভার্সিটিতে কেন বিভিন্ন প্রোগ্রাম হবে না? তো এইটার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বললাম যে স্যার, আমরা তৎকালীন ভিসি স্যার আহসান নকিব স্যারকে বললাম যে স্যার, আমরা একটা প্রোগ্রাম করতে চাইতেছি 2 দিন ব্যাপী 5 আগস্টকে কেন্দ্র করে। তো এই প্রোগ্রামের এটা থাকবে যে 3জন শহীদ পরিবারকে 15 লক্ষ টাকা দেওয়া হবে। তারপরে যেহেতু জুলাইয়ে বামপন্থী ডানপন্থী সবাই ছিল, সো একদিন ইসলামিক যতগুলা জনরা আছে সবগুলার একটা কালচারাল প্রোগ্রাম, পরের দিন যারা র্যাপার আছে বা রক ফেস্ট, সব কিছুকে নিয়ে একটা বড় আকারে একটা কালচারাল প্রোগ্রাম করতে চাইছি। তো এটার একটা প্রপোজাল লেটার যেটা আমি ভিসি স্যারের কাছে নিয়ে গেলাম। স্যার বললেন যে আমার তো আসলে এই সক্ষমতা নাই 75 লাখ টাকা তোমার বা 70 লাখ টাকা খরচ করার, তো তোমাকে আমি এই হেল্পটা করতে পারি যে তুমি বিভিন্ন কোম্পানির কাছে প্রপোজাল লেটার দাও, আমি সিগনেচার করে দিব। ভিসি স্যারের রেকমেন্ডেশন নিয়ে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা অফিসিয়ালি এই প্রপোজাল লেটারটা তাদের কাছে দিলাম। তো এইটাকে মিডিয়ায় আনা হলো যে 76 লাখ টাকার চাঁদাবাজি, কে চিঠি দিয়ে ভিসির রেকমেন্ডেশনে চাঁদাবাজি করে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো ওই জিনিসটা আমাকে খুব কষ্ট দিছে ওই সময়, যে কেউ হেল্প করে নাই এটা বলতে পারবে না। এবং সব থেকে বেশি নোংরামি পলিটিক্যাল অর্গানাইজেশন, ছাত্র শিবিরের যারা ছিল, ছাত্র দলের যারা ছিল করছে। উপর্যুপরি তারা আমাকে মেন্টালি আমাকে ট্রমার মধ্যে ফেলতে চাইছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত, এবং এটা নিয়ে খুব রাজনীতি হয়েছে, বিশেষ করে রাকসু ইলেকশনের সময় যে 76 লাখ টাকার হিসাব কোথায়, সরি। তো 76 লাখ টাকার প্রোগ্রাম মানে প্রপোজাল, এই প্রপোজাল দিয়ে একটা ব্যাংক আমাকে দিছে 15,000 টাকা। তারপর একটা জায়গা থেকে আমাদেরকে দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা। সব মিলায় টাকা উঠছে 2.5 লাখ 3 লাখ টাকার মতো। এবং প্রোগ্রামই কিন্তু আমরা প্রোগ্রাম বাস্তবায়ন করছি, কিন্তু এইভাবে প্রেজেন্ট করা হয় যে ও 76 লাখ টাকা উঠাইছে, সেই টাকাটা কোথায় গেছে। এইটা নিয়ে বিভিন্ন সময় আমাকে নিয়ে কয়েক দফা এই ধরনের মানে এটা আমাকে কেন কষ্ট দেয় যে আমি আবার আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারি, এবং গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট তো এর সব থেকে বড় অথরিটি, তো আমি যত টক শো হয় সবগুলাতে আমি গিয়ে একটা ওপেন চ্যালেঞ্জ দিই যে আপনারা যত ইন্টেলিজেন্স আছে, যত গোয়েন্দা সংস্থা যা আছে, আপনারা একটা এভিডেন্স আনেন যে রাকসু হোক বা তার আগে হোক, সমন্বয়কদেরও তো 2-3 মাস বিশাল একটা পাওয়ার ছিল, কোনো চাকরির ক্ষেত্রে একজনকে ফোন দিয়ে সুপারিশ করছি কিনা, একটা টাকা কারোর থেকে অন্যায়ভাবে গ্রহণ করছি কিনা, এটা যদি প্রমাণ দিতে পারে, যেই শাস্তি দিবে আমি মেনে নিব। সবার কাছে ওপেন। এতটা ক্লিয়ারেন্স আমার নিজের উপর রাখার পরেও যখন লেখালেখিগুলা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে, কেউ কিন্তু ক্লিয়ার হইতে চায় না যে ভাই এই প্রোগ্রামটা করতে চাইছিলেন, এটার আপডেট কি, কেউ ক্লিয়ার হইতে চায় না। আপনি বলছেন যে গুজবের উপর ভিত্তি করে এটা করছেন। এগুলো এখন এনজয় করি যে এগুলো চলতে থাক, উপরে আল্লাহ আছে, উনি দেখতেছে, এবং উনি আমাকে এগুলার ব্যাপারে আমাকে খুব বেশি বিজয় দিছে। কারণ এই যে কনসার্টটার কথা বললেন, এইটা নিয়ে 2টা মানুষ নোংরামি করছিল। সেই 2টা মানুষ রাকসুতে একজন শিবিরের প্যানেল থেকে জিএ সিলেকশন করছে, একজন দলের প্যানেল থেকে জিএ সিলেকশন করছে, এবং 2জনকে আল্লাহ ফয়সালা করে দিছে। এটা আমি বলবো যে উপর আল্লাহর ফয়সালা। আমি সব থেকে বেশি খুশি হয়েছি আমি নীরব ভাবে, যে মানে এটা আল্লাহর কাছে একবারে, এটা আজকে আমি প্রথমবারের মতো বললাম যে আমি আমার জায়গা থেকে আল্লাহর যে ফয়সালা, দুনিয়াতে আল্লাহ যে কিভাবে ফয়সালা করে এটা আমি দেখছি, যে যেই লেভেলের নোংরামি আমাকে নিয়ে এই 2টা ব্যক্তি পর্যায়ে তারা করছে, এবং তাদের ফয়সালা আল্লাহ তাদেরকে, এবং আল্লাহ তাদের পদেই, সেই পদে আল্লাহ আমাকে সম্মানিত করছে। আমার শোনা যায় যে আপনি আপনার বেড়ে ওঠা যেখানে জন্মভূমি খুলনাতে 7 থেকে 8 বছর যেতে পারেননি, নিজের গ্রাম থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছিল বলেও শোনা যায়, আসলে বিষয়টি কি? আমি ছোটবেলা থেকে খুব কালচারাল একটা ফ্যামিলিতে বড় হয়েছি। কালচারাল ফ্যামিলি বলতে যেমন ফ্যামিলি, ধরেন সেহরির সময় নজরুলের গান বাজতেছে, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, বা বিভিন্ন ধরনের গান, এই ধরনের ফ্যামিলি থেকে। তো আব্বু আম্মু 2জন যেহেতু শিক্ষক শিক্ষিকা, ওনারা কালচারালি আমাকে খুব বেশি মানে
যেটাকে বলে যে আমাকে পুশ Engagement. করার চেষ্টা করছে যে বিভিন্ন জায়গায় তুমি আজকে গান শিখো, কবিতা শিখো, আবৃত্তি শিখো। এইটা যেহেতু ফ্যামিলিগতভাবে পাওয়া, অনেক ফ্যামিলিতে আবার বাধা দেয় এগুলা, কিন্তু আমারটা যেহেতু ফ্যামিলিগতভাবে পাওয়া, আমি খুব অল্প বয়সেই অনেকগুলা ন্যাশনাল অভিনয় বা গানে এগুলো আমার ছিল। তো 2018-তে তখন আমি হচ্ছে সবেমাত্র ক্লাস 10-এ উঠছি, দাখিল যেটাকে বলে মাদ্রাসায়। তো সেইবার ইতেকাফে বসছি লাস্টের 10 দিন রমজানের। তো ইতিকাফে বসার পরে আমাদের এলাকার যে মসজিদ আছে, মসজিদ আবু বকর, ওই মসজিদের ইমাম সাহেব বলল যে আমাদের এখানে যে এতিম বাচ্চারা আছে, হিপস পড়ে, তুমি ওদেরকে একটু গান আর অভিনয় শেখাও ওই 10টা দিন। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা তো শেখানো যেতেই পারে। তো তাদেরকে শনি সম্ভূত গান শিখাইতাম এবং রবি মঙ্গল বৃহস্পতি অভিনয় শেখাতাম। এখন অভিনয় অভিনয়ের তো বেসিক কিছু ব্যায়াম আছে, আপনার আঙ্গুল থেকে শুরু করে, কারণ সবার বডি যদি জাস্ট জাস্ট মুভ না করে তাহলে অভিনয় তো একটা বডি আর্টের ব্যাপার। নিশ্চয়ই নিশ্চয়ই। সো এই ব্যায়ামগুলো যখন করাচ্ছি তখন উনি বলল যে একজন আওয়ামী পন্থী একজন আসলো, এসে বলল যে জঙ্গি ট্রেনিং দিচ্ছে। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে সম্ভবত 17 বা 18-তে প্রথম আলো একটা প্রতিবেদন তৈরি করে, আপনি কিভাবে বুঝবেন আপনার সন্তান জঙ্গি হচ্ছে। তো ওখানে খুব ক্লিয়ারলি দেয়া যে সে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের হবে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হবে, খুব কালচারাল মাইন্ডের হবে। তো এগুলো তো ধর্মীয় আমাদের বিষয়গুলো হ্যাঁ, পালন হ্যাঁ, করবে, আমার মনে পড়ছে জি নিউজটার জি। কথা। তো এগুলো তো মিলে যায় স্বাভাবিকভাবে, আমরা যে ধরনের ফ্যামিলি থেকে আসছি। এই জায়গা থেকে আমি যখন উনি খুব সহজভাবে, এবং গ্রামে এগুলো খুব ইফেক্ট করে। আমরা মনে করি যে আজকে একটা নিউজ হচ্ছে, এটা কিভাবে কি বা কিছুই তো না, এগুলা গ্রামে খুব ইফেক্ট করে এই নিউজগুলা, যে ওনারা খুঁজে যে তাইলে তো আমাদের আশেপাশে কে কে জঙ্গি আছে। ওইটার পরে বিচার বসলো, বাদ জুমা, পরের দিন বাদ জুমা বিচার বসলো। আমার নানা ভাই ছিলেন হচ্ছে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এবং উনি অনেকগুলো প্রতিষ্ঠানেরই প্রতিষ্ঠাতা ছিলেন। তো নানা ভাইকে বললেন যে আপনার সম্মানে, আপনি প্রবীণতম আলেম এবং প্রথম আলেম আমাদের এলাকার, সো আপনার সম্মানে আমরা আপনার নাতিকে ছেড়ে দিব, তাকে এলাকায় রাখা যাবে না। তো নানা ভাই চিন্তা করলেন সবাই যেহেতু ম্যাক্সিমাম যেহেতু তার স্টুডেন্ট, হয়তো বা সমস্যা হবে না, আমার বাসা থেকে নিয়ে নানা ভাইয়ের বাসায় এনে রাখলেন আমাকে। রাতে উপর্যুপুরি কল আসা শুরু করলো, আমাকে গুম করে ফেলবে, আমার বোনকে ধর্ষণ করা হবে। আমার আম্মু তখন সবেমাত্র 2 বছর হচ্ছে স্কুলে জয়েন করছে। তো আম্মুকে রাস্তায় যাওয়ার পথে আম্মু অ্যাক্সিডেন্ট করবে বা এই ধরনের বিভিন্ন থ্রেট আসা শুরু করলো। তখন মূলত খুলনা শহরে চলে আসা, তারপরে গিয়ে দাখিল পরীক্ষাটা দিই, তারপরে একবারে তামিলনাড়ুতে চলে আসি। তো 18-তে চলে আসার পরপরই আমরা আবার কোটা সংস্কার আন্দোলনটা পাই। তো তামিলনাড়ুতে আসার পরে তামিলনাড়ুর পরিবেশটা তো সেই ধরনের আন্দোলন মুখর একটা পরিবেশ, বা তো সেখান থেকেই মূলত এই সত্তাটা, আমি পুরোপুরি একজন কালচারাল মাইন্ডের মানুষ। আমার কাছে ওই গান, অভিনয়, আবৃত্তি, মিডিয়া, এই ওই পরিবেশটা জগৎটাই তামিরুল মিল্লাতে জি, পেয়েছেন। এটা পুরোপুরি ওইখানে পাওয়া। তো এই হচ্ছে ছোট একটা ইতিহাস আর কি, যে 8 বছর, 8 বছর মানে এটা হতে পারে একটা সংখ্যা, কিন্তু আমার কাছে আমার কৈশোরটা যেটা চলে গেছে আর কি পুরো সময় ধরে আর কি। কিন্তু এই সময়টার জন্য আমি অনেক কিছু শিখতে পারছি, দায়িত্ব, মানবিক মূল্যবোধ, এই ব্যাপারগুলো আমি শিখতে পারছি এই সময়গুলোতে। আমার আপনার মাথার দাম 10 কোটি টাকা এই ধরনের প্রাণনাশ এবং হামলার প্রতিনিয়ত হুমকি পান বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। তো এই সময়ে আপনার এই হুমকিগুলোর পরেও আপনার অপ্রতিরোধ দৃষ্টিভঙ্গি এবং মনোবল কিভাবে ধরে রেখেছেন, এবং আপনার পরিবারকে এই বিষয়গুলো প্রভাবিত করে কিনা? না, মাথার দাম ওইটা জুলাইয়ের সময় একটা কথা ছিল আর কি, কারণ আমরা তো একবারে বর্ডারের পাশেই ছিলাম, ঝুঁকিটাও তুলনামূলকভাবে বেশি ছিল। তো হুমকি ধামকি ব্যাপারগুলা, ধরেন মেসেঞ্জারে বিভিন্নভাবে ফেক আইডি দিয়ে মেসেজ আসতেছে, বিভিন্ন ফেক কল দিয়ে হুমকি ধামকি থ্রেড, এগুলা 1.5 বছর 2 বছর ধরে চলে আসতেছে। এখন এগুলা যে খুব বেশি কনসার্নের আমার কাছে এখন মনে হয় না। আমি জানি না যে এটা অভ্যস্ত হয়ে গেছে, কারণ জুলাইয়ের মতো একটা উত্তাল দিন আমরা যারা পার করে আসছি, এটা আমার মনে হয় যে শুধুমাত্র আমি না, যেই 2-2.5 কোটি মানুষ রাজপথে নামছে বিভিন্ন সময়, প্রত্যেকের অবস্থা এটা, যে আমরা যেই ট্র্যাজেডিটা পার করে আসছি এর পরে আর কোনো ডেঞ্জার থাকতে পারে বলে আমার আমার মনে হয় না। সো
যেই থ্রেড বা যেটা আসতেছে, আম্মু আগে খুব কান্নাকাটি করতো, এবং আম্মুর ব্যাপারটা হচ্ছে যে উনি ওই 1.5 মাস, টোটাল ওই 1.5 মাসই রোজা ছিল, যেই 1.5 মাস আমাদের মুভমেন্ট চলছে, এবং মানে জায়নামাজ। জুলাইয়ের কথা জি, বলছেন আপনি? জুলাইয়ের সময়ের ওই ওই সময়টাই। এবং ওনার এখন ডেইলি রুটিন হচ্ছে উনি সোমবার এবং বৃহস্পতিবার ডেইলি রোজা রাখেন। ওইটা উনি ওনার সন্তানের জন্য করেন। আর যার সাথেই কথা হয় বিভিন্ন সময় আম্মুকে স্বাভাবিকভাবে হয় না যে বিয়ের প্রপোজাল দেয় আম্মুকে, বা বিভিন্ন কথা আসে, তো উনি এই কথাগুলাই বলে, যা যা যারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চায়, বলে যে দেখেন আমার সন্তান, ওকে আজকে ওর লাশ নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। মানে আম্মু ওই সময়টা খুব নরম ছিল, আমাকে 16 জুলাই পর্যন্ত খুব রিকোয়েস্ট করছে, "আব্বু, তুমি চলে আসো, বাসায় চলে আসো, এমনিতেই তোমাকে পাই না, তুমি যা বলবো আমি তাই করবো।" আমার আমার হচ্ছে জাপান চলে যাওয়ার কথা ছিল, নভেম্বর 2024-এ আমার ফ্লাইট ছিল আর কি। তো কারণ এর আগে ক্যাম্পাসে কিছু মুভমেন্ট করছিলাম, তো এটার জন্য আবার রেড লিস্ট ছিল। তো আম্মু চাইছিল আমাকে একটা বেটার লাইফ দিতে। তো আম্মু বলতেছে তোমার সব কিছু প্রসেস হয়ে গেছে, তুমি জাপান চলে যাবা, তুমি আল্লাহর রাস্তায় চলে আসো। তো 16 তারিখের পরে আম্মুর মুড মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, যখন আবু সাইদ ভাই সহ যখন লাশ পড়া শুরু হয়েছে, তখন আসলে আমাদের মায়েদের আহ দ্রোহের যে আগুনটা জ্বলা শুরু হয়েছে আর কি। তো তখন থেকে আম্মুর চিন্তা, আম্মু প্রত্যেকদিন গোসল, মানে আমাকে কল দিয়ে, আন্দোলনে যাওয়ার আগে আম্মু কল দিয়ে বলে যে গোসল করে যাবা, কার কার কাছে ঋণ আছে আমাকে বলে যাও। আমি আম্মুকে বলে গেছি প্রত্যেকদিন? প্রত্যেকদিন, কার কার কাছে ঋণ আছো, তোমার সার্টিফিকেট গুলা অমুকের কাছে দিয়ে যাও, পাসপোর্ট অমুকের কাছে দিয়ে যাও, আমি এগুলা গুছায় রাখবো, জামা কাপড়গুলো একজনের কাছে রেখে যাও। তো উনি ওই দায়িত্ববোধটা ওনার ভিতরে চলে আসছে, এবং উনি অ্যাপলিটিক্যাল হয়ে উনি এখন এত এই ব্যাপারগুলাতে উনি যেভাবে মেনটেন করতে পারে, আমার মনে হয় না যে কোনো পলিটিক্যাল মানুষ, যে আপদমস্তক পলিটিক্যাল, কেউ এইভাবে পারে আর কি। সো আব্বু মাঝে মাঝে টেনশন করে, কারণ আব্বু হচ্ছে এখন আগের মতো নাই। আব্বু খুব কঠিন মানুষ ছিল, কিন্তু ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় নির্বাচনের আগে। আহ, তো ধরে নিয়ে যাওয়ার পরে উনি জেলের ভিতরে স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, এখন উনি একটু পাগল প্রায় মানুষ। এই জন্য উনি মাঝে মাঝে টেনশন করে। আমি খুব অবাক হয়ে যাই যে আমি যখন বাসায় যাই, বাসায় গেলে স্বাভাবিকভাবে সারাদিন মানুষ এই আসে। নির্বাচনের আগে ধরে নিয়ে যাওয়া না 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 হয়েছে? না, মানে হ্যাঁ হ্যাঁ, 24-এর চব্বিশের জানুয়ারিতে? চব্বিশের নির্বাচনটা, ওই ওই সময়ের আগ পর্যন্ত, মানে আমি চিন্তা করি আব্বু যদি ওই সময়ের মানুষ থাকতো, আব্বু আম্মুর থেকেও কঠিন মানুষ হতো। কারণ আব্বু এমন মানুষ ছিল, আমি যখন 23-এ প্যালেস্টাইন মুভমেন্ট করি একটা, ওই মুভমেন্টের একটা পারফর্মিং আর্ট করছিলাম। মানে এই কথাগুলো আসলে লং হয়ে যায়, কারণ একটার সাথে আরেকটা সম্পর্কিত। বলেন। তো হ্যাঁ। তো একটা মুভমেন্ট করি, মুভমেন্টে একটা পারফর্মিং আর্ট করা, আমার কাছে মনে হয় যে 10 ঘন্টা আমরা কথা বলে যেই ইম্প্যাক্ট ফেলতে পারবো, তার থেকে একটা অ্যাক্টের পাওয়ারটা আমার কাছে মনে হয় যে, আমি যেহেতু সাংস্কৃতিক কর্মী, তো একটা প্যালেস্টাইন, মানে ওই আর্টটা এমন ছিল যে একটা ফিলিস্তিনি যুবক, তার হাতে শিকল, গলায় শিকল, তো তাকে বেঁধে রাখছে 3 সাইড দিয়ে, এক এক সাইড দিয়ে ইসরায়েল, এক সাইড দিয়ে আমেরিকা, এক সাইড দিয়ে ইন্ডিয়া। তো আমার তখন অনেক থ্রেট আসা শুরু হলো যে ইন্ডিয়ার পতাকাকে কেন আমরা এইভাবে দেখাইলাম, যে ফিলিস্তিনকে তারা ইয়ে করে রাখছে। তো ওই সময় আব্বুকে একজন খবর দিল যে, তখন ন্যাশনাল মিডিয়ায় এই ব্যাপারটা খুব মানে ছড়ায় গেছে আর কি, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটা অ্যাক্ট হয়েছে আর কি। তো আব্বুকে বলল যে আপনার ছেলেকে টিভিতে দেখাইতেছে। তো আব্বু এই ভেবে গেছে যে আমাকে হয়তো বা ধরে নিয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। এই জন্য দেখাইতেছে। উনি এই সেন্সে গেছে। আব্বু এত কঠিন মানুষ, মানে এই দুইটা মানুষই আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ। তো আব্বুর ওই সেন্স যদি থাকতো, তাহলে উনি আরো কঠিন মানুষ হতো আম্মুর থেকে। তো ফ্যামিলিগতভাবে আমার যে খুব বেশি একটা, আমি সন্তান হিসেবে মাঝে মাঝে আমি আমি তো সন্তান হিসেবে তো আমার কাছে মনে হয় যে আমি ওনাদের না বিপদে ফেলে দিলাম কিনা। তো কিন্তু ওনারা কখনো এটা ফিল করে না, এবং ওনারা খুব বেশি সাপোর্ট করে ব্যাপারগুলোতে, যে হ্যাঁ, আমি তোমার আম্মুর কথা হচ্ছে যে আমি আমার সন্তানের লাশ যে কোনো সময় নেওয়ার জন্য প্রস্তুত আছি, এখন আর বাধা দেয় না। তো ফ্যামিলিগতভাবে এই, আর যার সন্তান পিছুটান নাই, আমার আসলেই পিছুটান নাই। বাবা মা যখন আমাকে বিদায় দিয়ে দিছে, আমার পিছুটান নাই। সো আমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন মনে হয় না আর কি। আর ফোন কল থ্রেড, মেসেঞ্জার থ্রেড, এগুলো কাপুরুষের কাজ। আমি কখনো একটা মানুষকে মেসেঞ্জারে বলবো না যে আমি তোকে, আমার কথা, আমার ইথিক্যাল গ্রাউন্ড দিয়ে আমি তোমাকে ধ্বংস করে দিতে পারবো, যদি আমি সঠিক থাকি। সো মেসেঞ্জারে থ্রেড দেয়া, কলে থ্রেড দেয়া, এগুলা এগুলো আমার কাছে মনে হয় যে যেভাবে বিভিন্ন সিম কোম্পানি বিভিন্ন ধরনের অফার দেয়, এই ধরনের অফারই মনে হয় আর কি। আমি এগুলো এনজয় করি খুব।
আপনার বিরুদ্ধে সম্প্রতি সময় আপনার নিজের এলাকায় একটি অবাঞ্ছিত ঘোষণা করে একটি মিছিল হয়েছে। তো আসলে মিছিলটা কেন হয়েছে? মিছিলটা হয়েছে মূলত তারেক রহমানের একটা ছবি, সেখানে আর খুনি হাসিনার একটা অবয়ব সেটা ইয়া করে, মানে সেট করে পোস্ট করার কারণে। তো আহ, আমি ওই যে বললাম যে আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা হচ্ছে যে আমার নেতাকে নিয়ে তুমি কথা বললা কেন, বা আমার নেতার এমন একটা ছবি দেখাইলা কেন। সুশীল সমাজও এটা নিয়ে বলবে যে তারেক রহমানের ছবি এভাবে করা ঠিক হয়নি। কেন ঠিক হবে না? উনি 52 দিনে বা এই 50+ দিনে উনি যেটা করতেছে, এতগুলো অধ্যাদেশ যেগুলা বাংলাদেশের মানুষের, এটা জনরায়, সেগুলো নিয়ে একের পর এক এগুলাকে ছুঁড়ে ফেলে দেয়া, বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক, প্রশাসক, সিটি মেয়রের যে জায়গাটা, সব জায়গাগুলোতে দলীয়করণ, প্রত্যেক দপ্তরে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই যে দলীয়করণটা করতেছে, এটা কার ছিল এবং এটা কি বাংলাদেশের মানুষ চায়? যারা জামাতে ভোট দিছে বা যারা তাদের মতাদর্শের না, এই মানুষগুলা কি মানে তাদের এই সাপোর্টগুলা পাওয়ার যোগ্য না? সাপোর্টগুলা বলতে আমি এখন ধরেন যে জেলা প্রশাসক যে আছেন, উনি বিএনপির কোর। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমার খুলনা 6 আসনে জামাতের প্রার্থী জিতছে, বিএনপির প্রার্থী হারছে, বিএনপির প্রার্থী হেরে গিয়ে কোথায় গেছে? উনি জেলা প্রশাসক। তার মানে বিএনপির যেই জামাত যে 71টা আসন পাইছে, বিএনপির সেই 71টা আসনে যারা হারছে তারা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক, বিভিন্ন সিটি দায়িত্বে। কর্পোরেশনের বিভিন্ন দায়িত্বে। এটা কি হওয়া উচিত ছিল? তো আমি কেন তাকে, আমি, সে যদি খুনি হাসিনার কোনো একটা আচরণ তার ভিতরে আমি পাই, তাহলে আমি তো তাকে কম্পেয়ার করব এবং আমাকে এটা করতে দিতে হবে। সে প্রধানমন্ত্রী, সে একটা দলের চেয়ারম্যান বলে আমি তাকে পলিটিক্যাল লবির জায়গায় দিব না। কারণ এইটা দেওয়ার কারণে যেই ফ্যাসিবাদের জন্ম নিছে, এইটার জন্য 1400 আমাদের ভাইদেরকে আমাদের হারাইতে হয়েছে, হাজার হাজার আহত মানুষ আছে। সো তারেক রহমানকে নিয়ে কথা বলা যাবে না, প্রোটেস্ট করা যাবে না। একটা ছবির ভিতরে হাজারটা শিক্ষা আছে। আমি সাংস্কৃতিক কর্মী, আমি আপনাদের জন্য রচনা লিখবো না, আমি একটা ছবি দিয়ে, আমি একটা পারফর্মিং আর্ট দিয়ে আমি আপনাদের বুঝাইতে পারবো। সো এই ছবিটা আজকে, এবং আমার ফেসবুক আইডিতে মানে সাইবার অ্যাটাক করে ছবিটাকে ডাউন করে দেওয়া হয়েছে। আমি বলছি যে আমি এই ছবিটা খুব সুন্দর করে গুছায় রেখে দিব, এই ছবিটা আমি আবার পোস্ট করব। কারণ বিএনপি যেভাবে ফাংশন করতেছে, আই থিঙ্ক খুব দ্রুত এই ছবিটা বাস্তবে রূপ দিবে। সো এইটার জন্য বিএনপির একটা পক্ষ মানে এটা নিয়ে পোস্ট আপনার মিছিল বের করে, হয়তো বা 30-35 জন। তো আমি আহ, এই মুভমেন্টটা, আপনার মামাও কি ওই মিছিলে হ্যাঁ, আমার ছিলেন? মামা হচ্ছে আমার আপন মামা। উনি আবার বিএনপির সদস্য সচিব আমার ওই এলাকার। উনি বক্তব্য রাখছে, আহ, উনি ওনার জায়গা থেকে, ওনার দলের স্ট্যান্ড এটা। তো আহ, আমি ওই জিনিসটা, আমি আসলে ওই বিক্ষোভটা না হলে বুঝতাম না যে আমার এলাকার এত মানুষ আমাকে ভালোবাসে। কারণ এত মানুষ আমাকে কল দিছে, এত মানুষ আমাকে মেসেঞ্জারে মেসেজ করছে, পোস্ট করছে, যে মানে আমাদের ওই এলাকার এমন একটা এলাকা যে যেখানের মানুষের সরলতার সর্বোচ্চ পর্যায়ে, বনদস্যু আছে, আপনার রাস্তাঘাটের বেহাল দশা, আপনার বেড়িবাঁধ নাই, আহ, বছরের একটা সময় মানুষের এই কোমর সমান পানিতে মানুষের যাওয়া লাগেই। তো এই মানুষগুলা মুখায় থাকে যে কোন একটা মানুষ আসবে যে আমাদের ভাগ্যটা একটু পরিবর্তন করবে। এই মানুষ আর আসে না। কারণ এই মানুষগুলা সরলতার সুযোগ নিয়ে কোটিপতি হওয়া যায়। বিগত সময়ে যারা এমপি ছিল, আওয়ামী লীগের এমপি ছিল, প্রত্যেকটা বাজেট দিয়ে এক একটা করে বাড়ি করছে। যদিও জুলাইয়ের সময় সেই বাড়িগুলোকে আবার গুড়াই দিছে। চিন্তা করেন যে ওখানে জবাবদিহিতা নেওয়ার মতো মানুষ নাই, যে ভাই আমার এখানে 110 কোটি টাকা একটা বাজেট হয়েছে, এই রাস্তার জন্য 375 কোটি টাকা বাজেট হয়েছে, এই বাজেটের টাকাটা আমার কোথায় গেছে? জনগণের কিন্তু পূর্ণ এখতিয়ার আছে যে এই খোঁজটা নেওয়ার জন্য, যে আমার এখানে বাজেট ছিল, এই বাজেটটা তো এইভাবে ইমপ্লিমেন্ট হওয়ার কথা, এটার আপডেট কোথায়? আমাদের জনগণ এটা করে না। এবং আমার এলাকার মানুষ এত সহজ সরল যে তারা জানে না একজন চেয়ারম্যানের এখতিয়ার কতটুকু, একজন ম্যাজিস্ট্রেটের কাজ কি। আমার এলাকার মানুষ, ধরেন ম্যাজিস্ট্রেট বসে 2 তলায়, নিচতলায় একজন, আমরা যেটাকে খাঁটি বাংলায় বলি দালাল, সে বসে থাকে যে হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট স্যারের সিগনেচার এনে দিচ্ছি, আমাকে 50 টাকা দাও, আমি সিগনেচার এনে দিচ্ছি। এত সহজ সরল মানুষ আর কি। তো ওই জায়গায় মানে ওই মানুষগুলো আর কি, ওনারা আমাকে
এত ভালোবাসা আমি জানতাম না। তো আমার মনে হয় যে এটা ওই অনেকে আবার আমাকে পোস্ট করে বলতেছে বা কল দিয়ে বলতেছে যে ভাই এটা আপনার ফ্রি প্রমোশন হয়েছে আপনার আগামীর রাজনীতির জন্য। আমি বললাম যে আমি যে আগামীতে রাজনীতিও করব এটারও কোনো নিশ্চয়তা নাই, তবে মানুষ যে আমাকে ভালোবাসে এটা যে আমি বুঝতে পারছি এই মুভমেন্টের কারণে। এটার জন্য বিএনপিকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আম্মারের প্রাণের ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে যাই। আপনি উপাচার্যের বাসভবন ঘেরাও বা উপাচার্যকে লাঞ্ছিত করার অভিযোগ, রেজিস্ট্রারের সাথে বাগবিতণ্ডা, 6 দিন কি অপসারণ, যেটা আপনি নিজ হাতে পদত্যাগপত্র লিখে দিয়েছেন, এবং জবাবদিহির দাবিতে মানে সোচ্চার অবস্থান সহ নানান কর্মকাণ্ডে যেগুলো আপনি করেন সেগুলোকে মব হিসেবে অভিহিত করে অনেকে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, একটা অন্যায় বিষয় যখন বছরের পর বছর ধরে মানে চলতে থাকে, এটা তখন সিস্টেমে রূপান্তর হয়ে যায় আর কি। যেমন আমাদের ইউনিভার্সিটির টিচাররা ক্লাস নিবে না, সিস্টেম। তারা তাদের ইচ্ছা মতো একজন শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তন করবে, একজনকে উপরে উঠাবে, একজনকে ডাউন করে দিবে, সিস্টেম। একজন রেজিস্ট্রার তার দপ্তরের সমস্ত ফাইল মানে ফালায় রেখে রাজনৈতিক প্রোগ্রাম করবে, সিস্টেম। একজন ভিসি তার দলীয় নিয়োগ বাণিজ্য করতে, কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে ব্যস্ত, সিস্টেম। পোষ্য কোটা, যেটা একজন শিক্ষার্থী শিক্ষার্থীর কাছে সব থেকে মানে বড় লাঞ্ছনার ব্যাপার আমার কাছে মনে হয় যে মানে মাঝে মাঝে মনে হয়, আমি আমার আম্মুকে বলতাম যে আম্মু মানে আমি ইসলামিক স্টাডিজে পড়াশোনা করি, আমার ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ। আম্মুকে বললাম যে একবার মজা করে বলতেছি নানু ভাই বেঁচে থাকতে, যেমন নানা মুক্তিযুদ্ধ কেন করে নাই, নানা তো তখন অনেক মানে বয়স ছিল, উনি যুদ্ধ করে নাই কেন? যুদ্ধ করে নাই কেন? আমাদের আমাদের যেই জেনারেশন, আমাদের কাছে বিষয়টা এমন ছিল না কিন্তু যে যুদ্ধ করে নাই কেন দেশ স্বাধীন হইতো, আমরা একটা সম্মান পাইতাম। নানু যুদ্ধ করে নাই কেন, তাহলে আমরা একটা সার্টিফিকেট পাইতাম, আমরা একটা আচ্ছা আচ্ছা। সাবজেক্ট পাইতাম। তো এই কোটাগুলো এইভাবে ফাংশন করে। আমার কাছে মনে হয় যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যে মানুষগুলো, এদের দরকার আছে। কিন্তু এই যে বিভিন্ন ধরনের কোটা পদ্ধতি, এই পোষ্য কোটা, একটা মানুষ ইউনিভার্সিটির কর্মকর্তা কর্মচারী শিক্ষক, তার থেকে সিকিউর আর কোনো কিছু আছে? 73 অ্যাক্ট যে তাদের অনিয়ন্ত্রিত যে ক্ষমতা দিয়ে দিছে, তারপরে তার সন্তান, আমার ইউনিভার্সিটির 30,000 শিক্ষার্থীর ভিতরে মিনিমাম 40% শিক্ষার্থীর বাবা যার দৈনিক ইনকাম 200 টাকা, তার থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমার ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এটা নিয়ে যদি আমি মুভমেন্ট করি, আমাকে যদি মব বলা হয়, এখন মব বলতে পারেন, আমার আন্দোলনের সিস্টেমটা রং মনে হইতে পারে। আন্দোলন তো সবাই করে, কিছু কিছু জায়গায় কুসুম কুসুম আন্দোলন হয়ে যায়। যেখানে দেখবেন কুসুম কুসুম আন্দোলন হইতেছে বা একটা আন্দোলন হইতেছে, মিডিয়া কাভারেজ হইতেছে, ওখানে শেষ মনে করবেন যে ওটার ভিতরে ঘাপলাস। আমি যেই মুভমেন্টটা শুরু করবো, ওই মুভমেন্টটা আমি শেষ করবো, তাই যেভাবে হোক না কেন। প্রসঙ্গটা এখন নাই রাজশাহী ইউনিভার্সিটিতে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাউডলি বলতে পারে যে একটা অনিয়ন্ত্রিত সুবিধা যেটা নাই। এখন কি আমি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ভাবি না? অবশ্যই ভাবি। আমি চাই কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা কোয়ার্টার বানায় দেওয়া হোক। আমাদের মানে শত শত একর জমি আছে, পড়ে আছে, তাদের জন্য কোয়ার্টার বানায় দেওয়া হোক। তাদের বেতন বৃদ্ধির জন্য যা যা করা লাগে করুক বিশ্ববিদ্যালয়। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র মেধার কম্পেয়ারটা কখনোই কোটার সাথে করা যাবে না। মেধার কম্পেয়ারটা মেধার সাথেই হইতে হবে আর কি। তো এই ব্যাপারগুলো আমি যতগুলো মুভমেন্ট আজ পর্যন্ত ক্যাম্পাসে করছি, প্রত্যেকটা মুভমেন্ট আমার কাছে মনে হয়েছে আমি শুরু করছি, আমাকে শেষ নামাইতে হবে। এমন না, আমাকে অনেকেই যারা আগে আন্দোলন করে গেছে বিভিন্ন সময় আমাকে কল দিয়ে বলছে যে ভাই আন্দোলন করতেছো, মিডিয়া হাইপ একটা দরকার ছিল, হাইপ তো চলে আসছে, এখন আমার মনে হয় যে এখন থেমে যাও। আমি বলছি থেমে যাও, এটা আস্তে আস্তে ইয়া হবে। আমি বললাম যে আপনারা এইভাবেই মুভমেন্টগুলো করে গেছেন, আপনারা এইভাবে অ্যাক্টিভিজম করে গেছেন বলে এই অবস্থা। আমি শেষ করে গেছি, বলতেছে একটার সময় গিয়ে এটা শেষ হয়ে যাবে। আমি বললাম না, শেষ আমাকেই করতে হবে। আমি আবার অনুজদের জন্য ফালায় রেখে যাব কেন? আপনারা তো আমাদের জন্য ফালায় গিয়ে জিনিসটাকে আরো কমপ্লিকেটেড করে ফেলছেন। এই যে জিনিসটা 30 বছর 35 বছর ধরে চলতেছে, এটা যদি আপনারা আপনাদের মতো কোনো সিনিয়র ভাইয়েরা এসে তৎকালীন সময় যদি আমার মতো এরকম বলতে পারেন যে সুশীলদের কথায় যে মব করে সেটা শেষ করে গেছে, তাহলে তো আমাদের আর এটার জন্য আলাদা করে মুভমেন্ট করা লাগতো না। তখন আর তারা কথা বলে না। তো আমার কাছে মনে হয় যে এই যে সিস্টেমগুলো, আমার
কর্মকর্তা কর্মচারীরা শুধুমাত্র দাপ্তরিক কাজ যতটুকু 9টা থেকে 4টা পর্যন্ত বা 10টা থেকে 5টা পর্যন্ত এই সময়টা তারা কাজ করুক। আমাদের শিক্ষকদের জায়গাগুলো আমি বারবার বলি যে দলীয়করণের প্রভাবটা এত, আমাদের কিছু কিছু শিক্ষক আছেন যাদের রিটায়ারমেন্টের পরেও মনে হয় যে স্যারের সাথে একটু দেখা করে আসি। কারণ এই মানুষগুলা শুধুমাত্র আসছে, ক্লাসে পড়াইছে, চলে গেছে। মাঝখানে হাসিনা কি করছে, বেগম জিয়া কি করছে, তারেক রহমান কি করছে, তার বাবা কি করছে, হিউজ সংখ্যক একটা টিচার আছে যাদের বাবা টিচার ছিল। ওনারা এসে ক্যাম্পাসে ক্লাসে এসে গল্প করে, আমার বাবা এই বই লিখছে, আমার বাবা এই করছে, আমার বাবা ওই ডিপার্টমেন্ট খুলছে। আচ্ছা, এটাই আমার কি লাভ? এটা আমি এমনিতেই জেনে নিব। ধরেন আমি আজকে আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনি আজকে আমাকে বলতেছেন যে আপনার আম্মু হচ্ছে স্কুল শিক্ষিকা। আমি যদি আজকে কিছু না করতাম আপনি জানতে পারতেন? বা আমি আপনাকে গিয়ে গিয়ে বলবো, এই যে আজকে আপনি একটা টক শোতে আপনি আমাকে ডাকছেন, আমি যদি এখন আপনাকে বলা শুরু করি যে হ্যাঁ জানেন আমার আম্মু শিক্ষিকা, আমার মামা এই, আমার এটা কি দরকার আছে কোনো? এই ব্যাপারগুলাই হয় টোটালি। সবাই আত্মকেন্দ্রিক। এই আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা থেকেই যদি বের হয়ে আসতে চাই, আমার মনে হয় যে ওই মবগুলা দরকার ছিল তখন, এখন নাও আর নেভার এই ব্যাপারগুলা জুলাইয়ের পরে চলে আসছিল। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ইনস্ট্যান্ট এগুলা করা দরকার ছিল। এবং এখন পর্যন্ত ক্যাম্পাসে কিন্তু 3টা তদন্ত কমিটি আছে আমার নামে ওই বিষয়গুলোকে কেন্দ্র করে। তো আমি মাঝে মাঝে বলি আর কি যে শিক্ষার্থীরা, ওই যে প্রথমে বললেন যে শিক্ষার্থীরা আপনাকে নির্বাচিত করছে বা রাকসুর জিএস নির্বাচন করছে, আমার কাছে মনে হয়েছে যে শিক্ষার্থীরা আমাকে 1 বছর ক্যাম্পাসে রাখতে চাইছে আর কি। যে কোনো সময় এমন হইতে পারে তদন্ত কমিটি রান করে আমার ছাত্রত্ব বাতিল করে দিতে পারে, এবং এটার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার্ড। এটা আমার ন্যূনতম অনুশোচনা নাই। শুধুমাত্র এটাই আমি মানে এটাই জানান দিতে চাই যে আজ থেকে 10 বছর পরে হলো আমাদের যারা এখন স্টুডেন্ট থেকে শিক্ষক হবেন তারা যেন মানে গিয়া বলে, তাদের ক্লাসরুমগুলোতে গিয়ে বলে যে হয় এমন একজন বেয়াদব ছিল যে মানে কিছু কিছু মেইন পয়েন্ট যেগুলো আসলে বেয়াদবি ছাড়া উৎখাত করা সম্ভব ছিল না, সে বেয়াদবিটা করছে এবং তার জন্য সে শাস্তি পাইছে। ওখান থেকে আরো 1-2 জন যদি প্রোটেস্ট করার মতো মানুষ তৈরি হয়, তাহলে আমার মনে হয় যে ইউনিভার্সিটি সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। তো ওইগুলো তখন করা দরকার ছিল। এখন যার কাছে যেটা যেই রকম আর কি, তো সে সেইভাবে মানে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করে। অনেকে বলেন যে আম্মার আসলে আলোচনায় থাকতে এই কর্মকাণ্ডগুলো করে। আপনার মন্তব্য কি? দেখেন, আমার কাছে আলোচনায় থাকার জন্য অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, অ্যাক্টিংয়ে, গানে। তারপরে আলোচনায় থাকার জন্য তার কালচারাল বেসমেন্টটাই যথেষ্ট, তার মারামারি করার দরকার নাই। তারপরে অনেকগুলা আপনার আমি যেহেতু ঢাকায় থাকাকালীনই আমার একটা প্রোডাকশন হাউসই ছিল, তো আমি এই 2 বছর যদি ওই আন্দোলন সংগ্রাম মারামারির ভিতরে না থেকে যদি এই 2 বছর আমি প্রোডাকশন হাউসে এফোর্ট দিতাম, ওখানে হয়তোবা আমরা 2টা সিনেমা বানাই ফেলতে পারতাম এতদিনে। কারণ কালচারাল মিনিস্ট্রি, ফারুকী সাহেব ইন্টারিমের সময় ফারুকী সাহেব যাদেরকে বা কালচারাল মিনিস্ট্রি থেকে যেই 10টা করে সিনেমার প্রতি বছর বাজেট দেওয়া হয়, আর সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 60-70 লক্ষ টাকা করে বাজেট দেওয়া হয়। এই বাজেটগুলা ইন্টারিম সময়ে আমি যদি আমার স্ক্রিপ্টটা ঠিকঠাক মতো আমি দেখাইতাম, আমি সিনেমা বানাই ফেলতে পারতাম, বা আমি সিনেমার জন্য আমার প্রোডাকশন হাউস হয়ে যেত আর কি, এস্টাবলিশড হয়ে যাইতে পারতো। তো এইগুলো আলোচনায় থাকার জন্য, আলোচনা কোনগুলাকে বলে যেগুলো হচ্ছে স্রোতে গা ভাসানোর মতো ব্যাপারগুলোতে। আমরা এমন এমন মুভমেন্ট করছি যেখানে আমাকে একা মুভমেন্ট করতে হয়েছে। পোষ্যকোটার মুভমেন্ট করছে মাত্র 25 থেকে 30 জন মানুষ। সো এগুলা 0% হোপ নিয়ে যে মুভমেন্টগুলো করা হয়, এগুলো কখনো আপনার ভক্তরা আপনাকে বলে যে ওয়ান ম্যান আর্মি, এই কারণেই মনে হয়। আমার কাছে মনে হয় যে আমি আমার দাবিটা যৌক্তিক, ওকে দেন আমি একা মুভ করব। কোনো পলিটিক্যাল পার্টি নাই, কোনো ছাত্র সংগঠন আপনার পাশে নাই, এবং এটা আমাকে খুব হেল্প করছে। সাধারণ শিক্ষার্থীরা আছে। হ্যাঁ, আমি খুব করে মানে আমার কাছে একটা ভালো লাগা কাজ করে, আমাকে গালি দিতেছে শিক্ষার্থীরাই, আবার আমাকে ভালোবাসতেছে শিক্ষার্থীরাই। কারণ আমাকে উপর মহল থেকে, আমি কারোর কাঠের পুতুল না, এবং আমাকে উপর মহল থেকে আমাকে পুতুল নাচানো হইতেছে না। আমি স্বাধীনভাবে আমার কাজ করতেছি, আমাকে গালি দিতেছে, আমি সেটাও আমাকে নিজেকেই
মানে সেটা আমাকে যারা ভালোবাসে তারাই প্রোটেস্ট করতেছে, আবার যারা ভালোবাসে আমাকে যারা, মানে মজার ব্যাপার হচ্ছে এখন যারা আমাকে নিয়ে বেশি লেখালেখি করে আমার ইলেকশনের সময় তারা সব থেকে আমাকে বেশি হেল্প করছে। তারা আমার পোস্টার নিয়ে জনে জনে গেছে সালাউদ্দিনকে একটা ভোট দিয়ে। এরা হচ্ছে আমার আমার আপনি যেটা বলেন বা আপনার ভাষায় যারা আমার ভক্ত। তো আমার অন্ধভক্ত নাই কোনো। আজকে আমি একটা ভুল করব এবং এটা হওয়া উচিত প্রত্যেক পলিটিক্যাল অর্গানাইজেশনে, প্রত্যেক রিমোট এরিয়ার নেতা থেকে শুরু করে সেন্ট্রাল লিডার পর্যন্ত এমন হওয়া উচিত। আপনার সব থেকে কাছের মানুষটা আপনার সমালোচনা করবে এবং এটার অধিকার আপনাকে দিতে হবে। আমার সাথে চা খাইতেছে, আমার সাথে বসে আড্ডা দিতেছে, সব করতেছে, ওই মানুষটা আমাকে নিয়ে সব থেকে বেশি লেখালেখি করবে এবং এই স্বাধীনতাটা আমাকে দিতে হবে। পরের দিন আমি তার সাথে গোসা হবো, আমি তার সাথে কথা বলবো না এমন না। কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমাকে নিয়ে লেখালেখি না করবে বা আমার ভুলটা ধরায় না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আমার কতটুকু এখতিয়ার, আমি এখতিয়ারটা বুঝতে পারবো না। তো গ্যাপটা বোঝা যাবে না। হ্যাঁ, গ্যাপটা বোঝা যাবে না, ওটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। আম্মার তো জুলাইয়ের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন এবং সেই হিসেবে প্রশ্নটা যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং না হয়ে থাকলে সেই ব্যর্থতার দায় কার, এবং জুলাইয়ের পরে গড়ে ওঠা যে ছাত্র নেতৃত্ব তারা কতটা গণ আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে? জিরো। আমি এটা সব জায়গাতেই বলি, জিরো। কারণ বাংলাদেশে এখন রানিং যে অবস্থা, পলিটিক্যাল যে বেহাল দশা, জুলাইয়ের পরে আমি আমার জায়গা থেকে মনে হয়েছিল যে কয়েকটা জিনিস রিফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনটা আমি রিফর্ম করার কথা বারবার বলছি। প্রশাসনের পোশাক পরিবর্তন করা হয়েছে। পোশাক পরিবর্তন করে কি করবে? যারা যারা গুলি করছে তাদেরকে এক থানা থেকে আরেক থানায় ট্রান্সফার করা হয়েছে। তাদের মনুষ্যত্ব ট্রান্সফার হয়েছে? তাদের মনুষ্যত্বটা কিন্তু একই থেকে গেছে। মিডিয়া, আমি সবসময় এই ব্যাপারগুলোকে রিফর্ম করার কথা বলছি। 73 অ্যাক্ট, যেটা বিশ্ববিদ্যালয়ের গুলাকে মানে অলিখিত একটা অলিখিত না লিখিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। এই ব্যাপারগুলো যদি সংস্কার হইতো, আমি শিক্ষার্থী হিসেবে আমার চাওয়া এটা 73 অ্যাক্ট টাকে রিফর্ম করা। সাংবাদিককে কে ভয় পায় না? সাংবাদিকের কলমকে আগে যেভাবে মানুষ ভয় পাইতো এখন কি সেভাবে ভয় পায়? উত্তর হলো না। কারণ এখন আপনার মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেমন হয়েছে যে একজনকে একটা ধরুন আমি যদি আমার এলাকায় বলি, আমার এলাকার যারা জার্নালিস্ট আছেন ওনাদের কাজ হচ্ছে পার্ট টাইম সাংবাদিকতা করা, ফুল টাইম সিন্ডিকেটের সাথে আতাত করে নিজের ইনকাম সোর্স বের করা। রাজনৈতিক সিন্ডিকেটের কথা বলছেন? রাজনৈতিক সিন্ডিকেট, আবার বনদস্যু আছে তাদের সাথে সিন্ডিকেট, আপনার কাকড়া সিন্ডিকেট আছে, মৎস্য সিন্ডিকেট আছে। কিন্তু সুন্দরবন অধ্যুষিত এলাকা আপনার। সুন্দরবন অধ্যুষিত এলাকা। সো বনদস্যুটা যে এমন ভাবে ওই জায়গাগুলোতে যদি আমাদের জার্নালিস্টরা ঠিকঠাক মতো কাজ করতো। আপনাকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে আমাদের এর আগেও আপনার 13-14 দিকে ভয়াবহ লেভেলের বনদস্যু, তারপরে হরিণ শিকার, বাঘের চামড়া শিকার, কুমির, এগুলা প্রচুর পরিমাণে বেড়ে গেল। তো তখন ওখানে একটা রিপোর্ট করছিল আমার জার্নালিস্টের নামটা মনে নাই, মেইন স্ট্রিমে। তো উনি বনদস্যুদের সাথে কথা বলে উনি একটা পরিবেশ তৈরি করেন যে আপনাদেরকে সরকার স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে আসবে, আপনারা আত্মসমর্পণ করেন। ওই সময় 4টা থেকে 5টা বনদস্যু গ্রুপ তারা আত্মসমর্পণ করে এবং ওই সময় ওই বিভিন্ন ধরনের আপনার সম্ভবত যমুনা টেলিভিশনের সম্ভবত হ্যাঁ, এবং ওই সময় ক্রসফায়ার সিস্টেম চালু হয়। এটা আমাদের বন রক্ষার্থে, এটা আমার মনে হয় যে আমি ওইটাকে কেন জানি আমি সমর্থন করতাম তখন। এত মানে কমা শুরু করলো এই হরিণ শিকার, এই বাঘ শিকার। বাঘ ছিলই না বলতে গেলে, 4টা বা 5টা অবশিষ্ট ছিল। তো ওই সময় একবারে কমে গেল। এই জুলাইয়ের পরে বা জুলাইয়ের আগে দিয়ে এটা আবার চালু হওয়া শুরু করলো। এই জায়গাগুলোতে সাংবাদিকদের যে ভূমিকা রাখতে পারে, সাংবাদিকদের কলম যে একটা সোসাইটি চেঞ্জ করে দিতে পারে, তো সেই জায়গায় মিডিয়া অধ্যাদেশ চালু করতে পারতো না, মিডিয়াকে স্বাধীনতা দিতে পারতো না। এখন আমি সাংবাদিককে কিভাবে দোষ দিব? একজন মজো সাংবাদিককে আমি কিভাবে দোষ দিব? তাকে তো তার পেট চালাইতে হবে। সাংবাদিকতার পাশাপাশি সে কারো না কারোর সন্তান, কারো না কারোর স্বামী, কারো না কারোর বাবা, তো তাকে তো সেটা চালাইতে হবে। এটা রাষ্ট্র ছাড়া কে ঠিক করবে?
একটা অধ্যাদেশ জারি করে দিবে যে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে, সে মানে কারোর পক্ষ হয়ে কারোর বিপক্ষ হয়ে না, তার কলমটা স্বাধীনভাবে চলবে। একটা পুলিশের পোশাক পরা, গতকালকে আপনি দেখলেন যে আবু সাইদ হত্যা মামলার ফাঁসির আসামি, সে বলতেছে আমি সরকারের কর্মচারী। আপনি সরকারের কর্মচারী কেন হবেন? আপনি জনগণের কর্মচারী। সরকারের স্লোগানও অ্যাকচুয়ালি হ্যাঁ, তো সে সরকারের কর্মচারী কেন? মানে সে তো জনগণের কর্মচারী হিসেবে কাজ করার কথা। তাহলে পুলিশ অধ্যাদেশটা কেন আসলো না? তাকে কেন স্বাধীনভাবে কেন পুলিশকে ফাংশন করতে দেয়া হয় না? যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের কাছে চলে যাচ্ছে। তো তাদের আজকে আপনার খুব স্বাভাবিকভাবেই এই ব্যাপারগুলো নিয়ে কথা ওঠে। তো এই আমার কাছে মনে হয় যে আমরা যেই জেনারেশন, আমার কাছে মনে হচ্ছে যে কালচারালি আপনি সাংস্কৃতিক জায়গাটা চিন্তা করেন, অনেক সাংস্কৃতিক সংগঠনগুলো আছে যারা হচ্ছে আপনার যখন যেই দল ক্ষমতায় আসবে সেই দল কেন্দ্রিক সিনেমা বানাবে, সেই দলের পারপাস সার্ভ করবে। ম্যাক্সিমাম চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র প্রযোজক, এইটা আসলে রাষ্ট্রের দোষ দিয়ে লাভ নাই। আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে আমরা দালালি করব। আমি যে মানে কারো সমালোচনা করব, আপনার একটা জিনিস মনে আছে যে হুমায়ুন আহমেদের নাটকের জন্য বাকের ভাইয়ের সেই ফাঁসির ব্যাপারটা বেগম জিয়া অনুরোধ করলেন যে বাকেরের ফাঁসি কোনোভাবে আটকানো যায় কিনা। ওনার কথাটা কেমন ছিল আমি জানি না, হুমায়ুন আহমেদকে নিয়ে অনেক অনেক ধরনের কথাই আসতে পারে, কিন্তু আমাদের চলচ্চিত্র নির্মাতাদের ওই লেভেলে যাইতে হবে। আমার স্ক্রিপ্ট, আমার ক্যামেরা, আমার গল্প, আমার আর্টিস্ট, আমি আমার মতো করে ফাংশন করব। হুমায়ুন আহমেদ কারো অনুরোধ রাখেন না, কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে সেটা আমার ব্যাপার না। আমার গল্প এখন সস্তা, গল্প অভিনেতা অভিনেত্রী সস্তা, ডিরেক্টর সস্তা, আর্টটাই সস্তা। সো জুলাইয়ের পরে এগুলো সব ধরে ধরে রিফর্ম করার একটা সুযোগ ছিল, কিন্তু এগুলো আসলে কিছুই হয় নাই। শিক্ষক কিভাবে ফাংশন করবে, একজন শিক্ষার্থী কিভাবে ফাংশন করবে, একজন সাংবাদিক কিভাবে ফাংশন করবে, একজন পুলিশ অফিসার, একজন সরকারি কর্মকর্তা, একজন বেসরকারি মানুষ নাগরিক কিভাবে ফাংশন করবে, তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, একজন পলিটিশিয়ানের কতটুকু ক্ষমতা থাকবে। একজন পলিটিশিয়ান সর্বসাকুল্যে গাড়ি বাড়ি সব সুবিধা সহ 1,20,000 টাকা ইনকাম করে। আপনি দেখেন না, একজন পলিটিশিয়ান যখন তার এলাকায় যায় তার শোডাউনের খরচই হয় 10 লাখ টাকা। এটা কিভাবে আসতেছে? তার ক্ষমতাকে কি প্রশ্ন করা হবে না, বা প্রশ্ন কেন করা হবে না? এগুলো এখন যদিও আমাদের জেনজি প্রজন্মের যারা এমপিরা, যারা এখন সংসদে গেছে, তারা এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন তুলতেছে, তারা সংখ্যায় খুবই অল্প। সো আমার কাছে মনে হয়েছিল, এবং আমরা জুলাইয়ের আন্দোলনকারী হিসেবে খুব করে চাইছিলাম যে এই জায়গাগুলো একটু হোক। এই যে ব্যানার ফেস্টুনের রাজনীতি বা অমুক ভাই তমুক ভাই, এইটা রাজনীতি না করে মানুষের কল্যাণের রাজনীতিটাই করুক। এটা হইলে সোসাইটিটাই চেঞ্জ হয়ে যেত, বা আমাদের বাংলাদেশটাই চেঞ্জ হয়ে যেত। তো ব্যক্তি পূজাটা ওই ব্যক্তিকে ফ্যাসিবাদে রূপান্তর করে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের বিপ্লবটা শতভাগ ব্যর্থ হয়েছে, এবং এই 1400 শহীদ, হাজার হাজার যে আহত, এই জায়গাগুলো আমি আজকেও রাজুতে যেই আন্দোলনটা চলতেছে, আমাদের হাত হারানো এক ভাই, তারপরে গুলিবিদ্ধ একজন গুলিবিদ্ধ, কিন্তু সে কিন্তু অনশন করছে। তো এই জায়গাগুলো আসলে ভাবার বিষয় যে আমরা তখনই পারতাম কিনা এগুলা। আমরা রেখে দিছি, আমরা সুশীলতা দেখাইছি। ইন্টারিমের সময়ে কয়েকটা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হলো, কত কথা বললো। বিএনপি কিন্তু কথা বলছে, সেই বিএনপি আজকে প্রত্যেকটা জেলায় প্রশাসক নিয়োগ দিচ্ছে। এখন তো আর আনস্টেবল অবস্থা না, এখন কিন্তু জরুরি অবস্থা না। তো এখন প্রশাসক নিয়োগ দেওয়ার কি আছে? এখন আপনারা ইলেকশন কেন দিচ্ছেন না? তো আসলে বাংলাদেশের মানুষ, মানে প্রত্যেক রিভলিউশনের পরে বাংলাদেশের মানুষ আসলে খুব বোকা, এবং প্রত্যেকটা রিভলিউশনের পরে এক এক দল মুনাফিকের পাল্লায় পড়ে আর কি, পড়ে তাদের জীবনটা আবার সেই, মানে বাংলাদেশের মানুষের নিয়তি লেখা আছে, তুমি রক্ত দাও, রক্ত দিয়ে আবার একটা ফেরাউনকে এসে ক্ষমতায় বসাও, আবার রক্ত দাও, আবার একটা ফেরাউনকে এসে ক্ষমতায় বসাও। এটা বাংলাদেশের মানুষের কালচার হয়ে গেছে। তো আমাদের জেনারেশনগুলো যেদিন এই জিনিসটা বুঝতে শিখবে, জেন জি হোক, জেন আলফা হোক,
তারা জেন আলফাকে যদি আমরা এইভাবে গড়ে তুলতে পারি যে ভাই তোমরা ব্যক্তি পূজা থেকে দূরে গিয়ে আমি বেগম জিয়ার একটা মতাদর্শ ভালো লাগে, আমি বেগম জিয়ার মতাদর্শটা নিব। আমি বিএনপি করি বলে কি আমি আল্লামা সাঈদীর ওয়াজ শুনতে পারবো না? আমি জিয়াউর রহমানকে মানে করার পূর্ব শর্ত তো আমাকে তারেক রহমানকে পছন্দ করা না। আমাকে তারেক রহমানকে পছন্দ না করার স্বাধীনতাটাও দিতে হবে আপনাকে। এখন আমি তারেক রহমানকে পছন্দ করলাম না, তাকে নিয়ে আমি একটা পোস্ট করলাম, আপনি আমাকে শিবির বলতেছেন, আপনি আমাকে জামাতের পারপাস সার্ভ করি বলতেছেন। এই কালচারগুলো আসলে বাইবর্ন তৈরি হয়ে আসছে আর কি। তো আমার কাছে একটা হতাশার জন্ম দেয়। এবং আমি যখন 90-এ যারা আন্দোলন করছে তাদের কাছে যেভাবে আমি শুনছি, তারাও এইভাবে হতাশ হয়ে গেছিল আর কি। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেক মুক্তিকামী জনতা মুক্তির লোভটা দেখায় তাদের মুখের সামনে স্বাধীনতার যে একটা বুলি আছে সেটাকে নিয়ে এসে তারা ক্ষমতায় বসে তারা সেটা কেড়ে নেয় আর কি। ওই যে আপনি একটা ছবি দেখছেন কিনা যে একটা মোল্লা নাসির উদ্দিন সম্ভবত গাধার পিঠে উঠে গাধার সামনে একটা আপনার ঘাসের একটা ইয়া রেখে তারপরে ও ঘাসটাকে দেখতেছে, ও মনে করতেছে আমি আর একটু সামনে গেলে হয়তো বা এই খাবারটা পাবো। তো বাংলাদেশের মানুষকে এইভাবেই ট্রিট করে, বাংলাদেশের পলিটিক্যাল কালচার এভাবেই ট্রিট করতেছে আর কি, যে এই তোমার স্বাধীনতা, আর একটু সামনে যাও, আর একটু সামনে যাও, আবার একটা যুদ্ধ করো, আবার একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করো, আবার এভাবেই চলতেছে। সো আমার কাছে মনে হয়েছে ব্যর্থ। জাতীয় সংসদে জামুকা আইন পাশ হয়েছে আপনি জানেন, এবং যাতে জামাত আপত্তি জানালেও তাদের যারা শরিক আছে এনসিপি সমর্থন জানিয়েছে। তো বিষয়টিকে 11 দলীয় জোট দুর্বল হবার পূর্ব লক্ষণ হিসেবে কেউ কেউ দেখছেন। মুক্তিযুদ্ধ নিয়ে, মানে 55 বছর আগের মুক্তিযুদ্ধ নিয়ে এই যে রাজনৈতিক বিরোধ, কেউ কেউ বলছেন এটাকে জিইয়ে রাখা হচ্ছে। আপনি বিষয়টিকে কোন দৃষ্টিতে দেখছেন? এখন ওই যে বললাম যে জোট বলে আমি যে সবকিছুকে অন্ধভাবে সমর্থন করব এটাও আমি কখনো সাপোর্ট করি না। যেমন গুম যেই গুম কমিশনের যে অধ্যাদেশ যে ব্যাপারটা, এটাতে কিন্তু বিএনপির আপত্তি আছে, গণভোটেরটা আছে। তো এই জায়গায় ইলিয়াস আলীর স্ত্রী কিন্তু এখানে সংসদে আছে। সো এই মানুষটা উনি এইটাতে কিভাবে সাপোর্ট করলেন? আমার কাছে এটা মনে হয় আর কি যে উনি এটাকে কিভাবে সাপোর্ট করলেন আমি জানি না। তেমন ভাবে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এনসিপির ব্যক্তির বা এনসিপি দল হিসেবে তাদের একটা স্ট্যান্ড থাকতে পারে এবং তারা সেই স্ট্যান্ড নিবে, এটা স্বাভাবিক ব্যাপার আর কি। জামাত বারবার তারা এটাকে জানান দেওয়ার চেষ্টা করছে প্রথমে যে তারা মানে এটার সাথে জড়িত না, পরবর্তীতে তাদের কিছু নেতার ব্যাপারে এটা নিয়ে কথা আসছে, তখন তারা এটাকে অ্যাপোলজি করছে অনেক অনেক জায়গায়। এবং এটা নিয়ে আমিও কিন্তু অনেকবার লেখালেখি করছি যে যত রিভলিউশনই হোক না কেন, যত দলই ক্ষমতা আসুক না কেন, জামাত কখনো এই গ্লানি থেকে বের হয়ে আসতে পারবে না। বিএনপিতে কি রাজাকার কম আছে? আওয়ামী লীগে কি রাজাকার কম ছিল? শুধুমাত্র জামাত কেন রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত, রাজাকার বা একটা অর্গানাইজেশন হিসেবে, সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত? জুলাইয়ের উত্তাল সময়গুলাতে কাউকে ট্যাগ দিছে যে তুই ছাত্র দল, তুই বিএনপি, তুই যুব দল? না, একটাই ট্যাগ, তুই শিবির, তুই জামাত। জুলাইয়ের পরে আমরা যদি বিএনপিকে নিয়ে একটা সমালোচনা করি, আমাদেরকে কি বলা হইতেছে? তুই শিবির, তুই জামাত। তো ব্যাপারটা হইতেছে যে আমি জানি না জামাত এবং শিবির এটাকে এনজয় করে কিনা। তো এই কালচারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে জামাতকে আমি সব সময় অপরাধের জায়গাতেই দাঁড়া করায় রাখবো। প্রত্যেক ক্ষমতাসীন দলই চায় জামাতকে সব সময় অপরাধের জায়গাতেই দাঁড়া করায় রাখবো, এবং জামাতও মাঝে মাঝে এই ব্যাপারগুলোকে ওনারা এনজয় করে আর কি, ওইখানে দাঁড়া করায় রাখবো। এবং প্রত্যেক যারা একটু উদীয়মান, যারা সরকারকে সমালোচনা করতে চাইবে, তাদেরকে ওই ঘরনার করে ফেলবো। তো এই জায়গাগুলোতে আমি বলবো যে মানে এটা হওয়ারই ছিল। এটা ইলেকশনের 1 বছর আগেও আমি লিখছি যে জামাতের সুযোগ ছিল, জামাত অচিরেই নিষিদ্ধ হবে, আজ থেকে 10 বছর পরে হইল, শুধুমাত্র জামাতের পলিসি মেকিং এর জায়গায় গ্যাপ করার জন্য। সো আস্তে আস্তে সত্যি হবে, কারণ মানুষ, আমি আজকে এটা বলতেছি, আমি এটা এখন বলতে পারেন বা এটা নিয়ে ট্রল হইতে পারে, মানুষ যেভাবে মন খুলে ভোট দিছে এবার জামাতকে, কিন্তু
আমি জানি না কোন অদৃশ্য কারণে জামাত 71টা আসনের পরে তাদের হাল ছেড়ে দিছে, বা অনেকগুলো আসনে দেখলাম যে জামাতের আপনার ওভার কনফিডেন্সের কারণে হারছে, তাদের অনেকগুলা কেন্দ্রে এজেন্টই দেয় নাই, এটা একটা ওভার কনফিডেন্স। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে জামাতকে অদৃশ্য একটা শক্তি তাদেরকে থামায় দিছে, তুমি এইটুক পর্যন্ত চলো, নাইলে কিন্তু তোমাকে আমি মানে আর আগাইতে দিব না। তো ওই জায়গা থেকে জামাত আমার মনে হয় যে জামাত যতদিন পর্যন্ত ঢেলে না সাজাবে নিজেদের টোটাল ব্যাপারটাকে, জামাত মনে করে এবং শিবিরও মনে করে, আমরাই এই বিশ্বাসটা করাই যে তারা খুব ওয়েল অর্গানাইজড একটা মানে সংগঠন আর কি। তো এই জিনিসটা, এই কনফিডেন্সটা অনেক সময় তাদেরকে ডুবায় ফেলে। সো এই গ্যাপগুলোর জন্য আমার মনে হয় যে এটা হচ্ছে, এবং প্রত্যেকের ব্যক্তি জায়গা থেকে আমার মনে হয় যে এটা স্বাধীনতা আছে যে এই অধ্যাদেশ পাস হয়েছে এনসিপির, এবং আমি না শুধু অনেকেই এটাকে অ্যাপ্রিসিয়েট করবে যে তাদের মতাদর্শ আছে, তারা জোটে আছে বলে কি তারা চুপ থাকবে? যে জায়গাটা থেকে যেভাবে মানে কাজ করা দরকার বা যেই অবজেকশনটাই রাখা দরকার সেটা তারা রাখবে। তবে তাদের আরও ভাবা উচিত ছিল যে এইটার মাধ্যমে তাদেরকেও কোনোভাবেই তাদেরকে অ্যাফিলিয়েশন রাখা হবে কিনা। এবি পার্টি কিন্তু কখনোই যত যাই হোক না কেন তারা কিন্তু জীবনে কাউকে বুঝাইতে পারে নাই যে তারা একটা আলাদা অর্গানাইজেশন। সবসময় তাদেরকে শুনতে হয়েছে যে তোরা জামাতের বি প্যানেল। এনসিপিকে আজীবন শুনতে হইতে পারে যে তুমি জামাতের সি প্যানেল। এখন আপনাকে ভাবার বিষয় যে রানিং জামাতের কেউ আছে কিনা স্বাধীনতা বিরোধী, রানিং জামাতের কেউ আছে কিনা। তো আপনি জামাত ইসলাম অর্গানাইজেশনটাকেই সেই সহযোগী সংগঠন হিসেবে রেখেই ইন্টারিমও এটা করছে, রেখেই আপনার এই অধ্যাদেশটা পাশ করা হলো। আপনারা বুঝে বললেন না বুঝে বললেন, বা আরেকটু চিন্তা ভাবনা করে বললেন কিনা আমার জানা নেই। তবে আমার কাছে 24-71 একটা বিশাল একটা অংশ আছে যারা শুধুমাত্র মানে 24 আর 71কে মুখোমুখি করে রাজনীতি করতে চায়। ওইটা নিয়ে আমার বিশাল সমস্যা আছে। কারণ এখন আমি যদি বলি, এখন আমি হুট করে বলে ফেললাম যে হ্যাঁ জামাতের রাজনীতি করার অধিকার নাই, জামাত মানবাধিকার বিরোধী সংগঠন। আপনি 3 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বা তার আগ পর্যন্ত আপনি কেন বলেন নাই যে জামাতের সাথে আমি আন্দোলন করব না, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, শিবিরের সাথে আমি আন্দোলন করব না, শিবির নিষিদ্ধ সংগঠন। শিবিরের পলিসি মেকিং এর জায়গায় থেকে থেকে আপনি আন্দোলন করছেন, করার পরে এখন এসে আপনি বলতেছেন কেন? জুলাইয়ের কথা বলছেন আপনি। আমার ইথিক্যাল গ্রাউন্ড কি? ধরেন আজকে আমাকে বাংলাদেশ সরকার আমাকে মানে দেশ ছাড়া করলো, বা আমাকে আমার উপর মৃত্যু পরোয়ানা জারি করলো, আমাকে ভারত অফার করলো যে আমাদের দেশে তুমি সেফ থাকতে পারবা। আমার ইথিক্যাল গ্রাউন্ড হচ্ছে আমি বাংলাদেশে মরবো কিন্তু আমি ভারতে যাব না, এটা আমার ইথিক্যাল গ্রাউন্ড। সো আমি যদি চিন্তা করি যে আমি একা আন্দোলন করব, কিন্তু আমি জামাতকে সাথে নিয়ে আন্দোলন করবো না, শিবিরকে সাথে নিয়ে আন্দোলন করবো না, কারণ আমি সেই সংগঠনকে পছন্দ করি না, বা সেই সংগঠন উমুক ব্লা ব্লা ব্লা, সে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, বা স্বাধীনতা স্বাধীনতা বিরোধী, বা শিবির আপনার জঙ্গি সংগঠন, বা যেটাই বলুক না কেন, আমি তখন নিব না। আমি নিলাম তাদের তাদের এবং আমি রাজশাহীতে আমি মুভমেন্ট করছি, আমি দেখছি তাদের যেই সাহস, এবং আমরা যারা মুভমেন্ট করছি আমাদেরকে প্রোটেস্ট করার, আমাদেরকে ঘিরে রাখার যে কৌশল, তাদের ওই কৌশলটা বিশাল একটা অংশ আমাদেরকে সাপোর্ট করছে। এটা জীবনে কেউ মানে বলতে পারবে না যে এই অর্গানাইজ, এই পলিসি মেকিং এর জায়গাটা এটা শিবিরের থেকে ভালো কেউ করতে পারতো না। এখন আপনি এসে বলতেছেন যে না একটা শিবির ধরা, মানে আপনি আবার পুরাতন স্লোগানে ফিরে যেতেছেন। তো জামাতকে নিষিদ্ধের ব্যাপারে আপনি কথা বলতেছেন, আবার বলেন যে আমাদের স্টেক বুঝাই দেওয়া হয় নাই। জামাতকে আপনারা কতটুকু স্টেক দিচ্ছেন, শিবিরকে কতটুকু স্টেক দিচ্ছেন, এগুলা বোঝার ব্যাপার আর কি আসলে। সো এটা আমি বলবো যে ব্যক্তি জায়গা থেকে তারা তাদের জায়গা থেকে করতে পারে, আমি আমার জায়গা থেকে চিন্তা করব। তো আমার কাছে মনে হয়েছে যে এখন যারা বাংলাদেশের মানুষ যারা আছে, যারাই সংসদে আছে, সবাই বাংলাদেশকে নিয়ে অসম্ভব চিন্তা করে, বাংলাদেশকে অসম্ভব ভালোবাসে, এটা আমি এখনো পর্যন্ত মানতে চাই। এই 300 মানুষের কেউ ফাঁসির মঞ্চ থেকে ফেরত আসছে, কেউ গুম হওয়ার মানে আয়নাঘর থেকে ফেরত আসছে,
কেউ এই 17 বছর শত শত হামলা মামলার ভিতর থেকে ফেরত আসছে। 300 মানুষই খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতা বিরোধী এই যে টার্মটা ইউজ করে আবার আবার একটা নতুন নব্য ফ্যাসিবাদের জন্ম দেওয়ার একটা পায়তারা চলতে পারে। আম্মার, আপনি আপনার বেড়ে ওঠা এবং মানুষ গঠনের ক্ষেত্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, আপনার যে ক্যাম্পাস ছিল, সেটার কথা বারবার বলেন। তো একজন মাদ্রাসা শিক্ষার্থীর হিসেবে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং কি কি প্রতিবন্ধকতা সমাজে মোকাবেলা করতে হয় বলে আপনি দেখেছেন? তামিরুল মিল্লাতের শিক্ষার্থীদের কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আর কি। কারণ তামিরুল মিল্লাত একটা ব্র্যান্ড। আমি সবসময় বলি যে এই যে আপনার 7 কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ আজকেই জারি করা হলো। তামিরুল মিল্লাতে একটা ইউনিভার্সিটি হওয়ার যে ক্যাপাসিটি আছে। তামিরুল মিল্লাতে এমন কোনো ক্লাব নাই যেটা নাই। মানে সব সব ক্লাব আছে। আর্ট ফটোগ্রাফি ক্লাব নেবেন, সায়েন্স ক্লাব নেবেন, ডিবেট ক্লাব, অ্যাক্টিং, কোনটা দরকার আপনার সব কিছুই আছে ওখানে। আপনি ভালো হওয়ার আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ভালো হবেন না খারাপ হবেন। আপনার ভালো হইতে মন চাইতেছে, আপনি অনেক ভালো জায়গায় যেতে। আপনি রাজনীতি করতে চাইতেছেন, আপনি রাজনীতি করতে পারবেন। আপনি সাংস্কৃতিক কর্মী হইতে চাইতেছেন, সাংস্কৃতিক কর্মী হইতে পারবেন। আপনি একজন ভালো আলেম হইতে চাইতেছেন, আলেম হইতে পারবেন। সো চ্যালেঞ্জ না এটা, আমি এখন খুব মজা করে বলি আর কি। তামিল মিল্লাতের থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা যখন গেছি, তো এই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমরা অনেকে আছে পলিটিক্যাল কারণে যে তামিল মিল্লাতে পড়ছে ও শিবির, এরকম একটা ধারণা সবসময় থাকতোই আর কি। বা ধারণা না, এটা ওইভাবেই এস্টাবলিশ করে রাখা আর কি। তামিল মিল্লাতে যারা পড়ছে, দারুণাজাতে যারা পড়ছে, এরা সব শিবির, এইভাবে বলে। তো তখন যদি ফ্রেন্ড সার্কেল বা সিনিয়রদের কাছে পরিচয় দিত, তখন সবাই বলতো যে টিএমকেএম কলেজ থেকে পড়ছে। আচ্ছা আচ্ছা, তামিল মিল্লাত বলতো না আর কি। আচ্ছা আচ্ছা। তো যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আবার জামাত শিবির। হ্যাঁ, আবার অন্য দিক দিয়ে যদি চিন্তা করি, আমাদের টিচাররা সবসময় চিন্তা করতো যে তামিল মিল্লাত থেকে যারা পড়ে আসছে এরা হয়তো বা কোরআন হাদিস অনেক বেশি পারে। সো ভাইবাতে আমাদের বড় বড় কিতাবগুলা যখন নিয়ে যাওয়া হয়, তো তখন আমাদেরকে বলতো যে তামিল মিল্লাত থেকে, যখন যদি বলি যে তামিল মিল্লাত থেকে আসছি, উনি আমাকে কঠিন প্রশ্ন বলবে বা কঠিন জায়গা থেকে পড়তে বলবে। তো আমি একবার হচ্ছে ভাইভাতে আমার স্যার আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কোথায় পড়াশোনা করছো। তো আমি বললাম যে স্যার আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করছি। কোন মাদ্রাসায়? বললাম গাজীপুরে, টঙ্গীতে। আর টঙ্গীতে কোন মাদ্রাসায়? তখন আমি আস্তে করে বলতেছি স্যার তামিল মিল্লাতে। তো তামিল মিল্লাতে পড়ছো? আচ্ছা নাও, তুমি এই বইটা নাও, এখান থেকে পড়ো আর কি। আচ্ছা। তো তামিল মিল্লাতের শিক্ষার্থীদেরকে আলাদাভাবেই ট্রিট করা হয় সবসময়, যে হ্যাঁ এরা মনে হয় অনেক জ্ঞানী। বা এবং তামিল মিল্লাত আসলে এই অপরচুনিটি আছে, আপনাকে চুজ করে নিতে হবে আপনি কি হবেন। আমার দ্রোহ, আমার কালচারাল মাইন্ড, যেটাই বলেন না কেন, আমাকে তামিল মিল্লাত দিছে। আমি যতটুকু আজকে তৈরি হয়েছি, আমাকে কোন জায়গায় যেতে হয়, আমার প্রত্যেকটা শিক্ষক, আমি বলবো যে শিক্ষক আছে। এবং আমরা যেহেতু ব্যাকবেঞ্চার টাইপের স্টুডেন্ট, সো আমি কিছুদিন আগে একটা ইফতার মাহফিলে গেছিলাম আমাদের তামিল মিল্লাতের। তো আমাদের দারোয়ান, গেটের দারোয়ান যারা আছে, এই মানুষগুলা থেকে শুরু করে আমাদের টিচার, প্রিন্সিপাল, সবার সাথে সবাই আমাদেরকে ওন করে খুব ভালোভাবে আর কি, যা আমাদের মাদ্রাসার শিক্ষার্থী। এবং আমার মনে হয় যে আমাদেরও ওন করা উচিত যে তামিল মিল্লাত আসলেই, আমরা যতটুকু জায়গায় যাই না কেন, আমাদের যেই খারাপ যেই গুণগুলো আছে, এগুলার কোনোটাই তামিল মিল্লাত থেকে পাওয়া না। এগুলো আমি বলবো যে আমার ব্যক্তির জায়গা থেকে পাওয়া। যতগুলো ভালো গুণ আছে সব আমরা তামিল মিল্লাত থেকে পাইছি। আমি জানি না এখন তামিল মিল্লাতের এডুকেশন সিস্টেম কেমন বা তামিল মিল্লাতের জায়গাটা কেমন আছে। আমরা যেই সময়গুলোতে ছিলাম বা যেই সময়গুলো পার করে আসছি, আমার কাছে মনে হয় 3টা বছর আমার কাছে শ্রেষ্ঠ সময়। তামিল মিল্লাত আসলে ওই ব্যারিয়ারটা আছে, বা ওইখান থেকে অনেক খারাপ মানুষও বের হয়েছে, যারা আসলে আমার মনে হয় না যে তামিল মিল্লাত পরিচয়টা দিতে পারে। জালাল আবেদিন উস্তাজ আমাদের সবগুলা ক্যাম্পাসেরই উনি প্রিন্সিপাল ছিলেন। আমরা হয়তো বা লাস্ট ব্যাচ, যেই আমরা থাকা অবস্থায় উস্তাদ প্রিন্সিপাল ছিলেন। তো উনি আমার মনে হয় যে সবাইকে আগলায় রাখার যে ব্যাপারটা, প্রবীণ একটা মানুষ আরেকজনকে ধরে ধরে আসে আর কি। তো আমি এই মানুষগুলোর থেকে আমি শিখছি যে আন্তরিকতা, দায়িত্ববোধ। উস্তাদ ওই সময় আপনার এত মুরব্বী একটা মানুষ, প্রত্যেক দিন 4টার সময় উনি আসতেছেন, এসে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন।
পড়ে মাঠের মাঝখানে তিতুমির হল, আপনার শরীয়তুল্লাহ হল, শাহ মখদুম হল সহ মাঠের মাঝখানে এসে ওস্তাদ চিল্লাইতেছে, যাই সবাই উঠ নামাজ পড়। ওনার কাছে টিচার, স্টুডেন্ট, ডাক্তার, কে কি মানে ফ্যাক্ট না, সবাই তুই, কারণ সবাই ওনার স্টুডেন্ট আর কি। তো আসবে, এবং ওস্তাদের একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকদিন ফজরের পরে আমাদের একটা কোরআনের তালিম হতো। হওয়ার পরে ওস্তাদ মাঝে মাঝে যেদিন আর কি বিচার আচার থাকতো, বিভিন্ন হলে এই সমস্যা হয়েছে, বিভিন্ন এই জায়গায় এই সমস্যা, ওস্তাদ বিচার করতে বসতো। ওই ক্যাম্পাস, ওই এরিয়াটা আমার কাছে, আমি মানে আমরা খুব এনজয় করছি, এবং আমার কাছে মনে হয় যে আমি যা শিখছি আমার জায়গা থেকে। এবং অবাক করা ব্যাপার যে তামিম মিল্লাত শুনলে মানুষ মনে করে যে হয় এটা মনে হয় আলেম ওলামাদের একটা জায়গা। তামিম মিল্লাত নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ঠিক করে নিয়ে একজন টিচারকে দায়িত্ব দিয়ে আমাকে নিয়ে গেছিল জাতীয় পর্যায়ে অভিনয় করার জন্য। তাই তো মানে এই যে সংস্কৃতিকে এতটা গুরুত্ব। এতটা গুরুত্ব দেয় তারা। এবং আমি যখন, আমার এখনো মনে আছে, আমরা একক অভিনয়, তাৎক্ষণিক অভিনয়, তো তাৎক্ষণিক অভিনয় এত সিরিয়াস একটা ব্যাপার। ধরেন হুট করে বিচারকদের মন চাইলো যে আমাকে থানা পর্যায়ে দিছে যে আমাকে অভিনয় করতে হবে যৌতুকের কারণে নির্যাতিতা গৃহবধূর অভিনয় করতে হবে। আমি তো আমার মিল্লাতের শিক্ষার্থী, পায়জামা পাঞ্জাবি টুপি পরে গেছি, আমি গৃহবধূর অভিনয় কিভাবে করবো? আমি করছি। গ্রাম্য ডাক্তারের অভিনয় করতে হবে। তো এই তাৎক্ষণিক অভিনয় মানে কিছু কিন্তু সিলেক্ট করা না। জাতীয় পর্যায়ে গিয়ে যেটা হয়েছে, আমার শিক্ষক আমার সাথে গেছেন, আমরা অভিনয়ে আমরা গেছি। যাওয়ার পরে দেখি অনেকে কস্টিউম পরে আসছে। তাৎক্ষণিক অভিনয় কিন্তু কস্টিউম পরার সুযোগ নেই। আমি জানিই না যে আমি কি পারফর্ম করবো, ওটা বিচারক ঠিক করবে, আমি কস্টিউম কিভাবে পরবো। দেখলাম যে একজন কস্টিউম পরে আসছে, মুক্তিযোদ্ধার অভিনয় করবে। তার অভিনয়ের সিলেকশনও ওইটাই আসছে, তুমি মুক্তিযোদ্ধার অভিনয় করো, সে চ্যাম্পিয়ন হয়েছে। আসলে তখন খুব কান্না পাইলো যে তামিম মিল্লাতকে রিপ্রেজেন্ট করার এত বড় একটা সুযোগ ছিল, আমি মিস করে ফেললাম। তো ওস্তাদ এসে আমার মাথায় হাত বুলাই দিয়ে বলতেছে যে তোমরা জিতে গেছো, অলরেডি তোমরা জিতছো। এই জায়গায় হয়তো বা এই জাতীয় পর্যায়গুলোতে আসলে এই নেগোসিয়েশন গুলাই হয়। তো ওই সাপোর্ট গুলা তামিম মিল্লাতের মতো একটা জায়গার টিচারদের থেকে পাওয়া। এবং আমি যেটা বললাম যে এমন কোনো ক্লাব নাই যেটা আমার ওই ক্যাম্পাসে ফাংশন করেন, সবগুলা ক্লাবই। এবং ওখানে খুব কালচারাল একটা পরিবেশ আছে। আমার শুরু থেকেই শহীদ শরীফ ওসমান হাদির প্রকৃত খুনি এবং পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা অভিযোগ আছে। আপনিও আপনার বিভিন্ন বক্তব্যেও আমরা এমনটি শুনেছি। বিচার চাইতে গিয়ে আমরা দেখেছি যে আপনারা এবং ইনকিলাব মঞ্চ, আপনিও রক্তাক্ত হয়েছেন। আসলে কেন এই হামলার শিকার হতে হয়েছে আপনাদেরকে? না, আমাদের আসলে হামলার শিকার হওয়া, এটা তো আমি জানি না, এটা রাষ্ট্রযন্ত্র ভালো বলতে পারবে। কারণ আমরা তো একটা শান্তিপূর্ণ মুভমেন্টের ভিতরেই ছিলাম। তো তারা হঠাৎ করেই আড়াইটা থেকেই তারা এগ্রেসিভ মনোভাব পোষণ করা শুরু করলো আর কি। এবং হুট করেই তারা মানে হামলা করা যেটাকে বলে। সো এটাকে আমার কাছে মনে হয়েছে যে খুব পরিকল্পিতভাবে তাদের প্ল্যান ছিল, এবং উপরের অর্ডারের অপেক্ষা করতেছিল। যখনই অর্ডার আসছে তখন তারা আমাদের উপর অ্যাকশন নিচ্ছে আর কি। তো আহ, আসলে ওসমান হাদি ভাইয়ের এই জায়গাটা আমি আমি সবসময় এটা রিলেট করতাম হচ্ছে জহির রায়হানের সাথে। জহির রায়হানকে আমরা সবাই স্মরণ করি সবসময়, যে হ্যাঁ উনি চলচ্চিত্র নির্মাতা ছিল, উনি অমুক ছিল, উনি বিখ্যাত মানুষ ছিল। ওনার বিচার কখনো কিন্তু আমরা চাই নাই। 75-এর পরে মুজিব মারা যাওয়ার পরেও কি কেউ ছিল না যে জহির রায়হানকে আসলে কোথায় নেওয়া হয়েছে? স্বাধীন দেশে এমনও কথা আছে যে স্বাধীন বাংলাদেশে তার কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল যেগুলোর জন্য তাকে থ্রেড মনে করা শুরু করছিল সবাই। এমনও কথা কিন্তু প্রচলিত আছে। নিশ্চয়ই। সেটা নিয়ে কিন্তু ইনভেস্টিগেশন হয় নাই। সাগর রুনির ব্যাপারটা দেখেন, এখন পর্যন্ত দুইটা গভর্নমেন্ট চেঞ্জ হইলো, এখন পর্যন্ত সাগর রুনির ব্যাপারটা নিয়ে এখনো এটা নিয়ে কোনো আলাপই উঠে নাই, বা এটা নিয়ে সুষ্ঠু কোনো তদন্ত আসে নাই। আমার কাছে প্রথম থেকে এটা মনে হয়েছে, আমি যেহেতু ইনকিলাব মঞ্চের সদস্য ছিলাম না, বা দায়িত্বের কোনো জায়গায় ছিলাম না, আমি যেদিন থেকে আমি তাদের সাথে অ্যাটাচ হয়েছি, আমি বারবার তাদেরকে বলছি যে ভাই, বিখ্যাত উনি ওনার জায়গা থেকে, ওনার কথায়, ওনার কাজে উনি বিখ্যাত হয়ে গেছে। আপনি চুপ থাকবেন, চুপ থেকে ওনাকে জহির রায়হানের পর্যায়ে নিয়ে যাবেন, নাকি আপনারা প্রোটেস্ট করবেন, এটা আপনাদের ব্যাপার। তো আমরা প্রোটেস্ট করছি, এই পর্যায়ে আসছে। আমি জানি না খুনিকে ফেরত নিয়ে আসার একটা চেষ্টা চালানো হইতেছে। এটা নিয়ে রাজনীতি হবে কিনা এটাও জানি না।
আমি যেমন আমি আমার ব্যক্তি জায়গা থেকে বলতে পারি, এটা আমার মনে হয় না যে এটা ইনকিলাব মঞ্চের আপনার স্টেটমেন্ট নাও হতে পারে। আমি ব্যক্তি জায়গা থেকে বলি যে আমি যেমন কাউকে সন্দেহ করি না, আবার কাউকে সন্দেহের বাইরেও রাখি না। ওসমান হাদি ব্যাপারটা এমন যে আমি যদি সোজা বাংলায় উদাহরণ দিয়ে দিই, যে আমরা যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কান কোনটা, আমি বললাম বা নাক কোনটা, আমি স্বাভাবিকভাবে বলতে পারি যে আমার মানে আমার নাক এইটা। বাংলাদেশের পলিটিক্যাল কালচারে কেমন হয় যে এই পাশ দিয়ে ঘুরে এসে এইভাবে এসে বলে যে নাক এইটা। ওসমান হাদির ব্যাপারটা এমন ছিল, উনি 15 মাসে এটা চিন্তা করছিল যে হ্যাঁ আমার নাক এইটা, আমি এইভাবে সোজাভাবে বুঝাই দিব, আমি ঘুরায় পেঁচায় বলবো না, সহজ জিনিসটাকেও সহজে বুঝাই দিব, কঠিন জিনিসটাকেও সহজে বুঝাই দিব। এই যে স্পষ্টবাদী যে ব্যাপারটা, এইটা ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলছে। কারণ এইটা সব পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের কবর রচনা করার জন্য যথেষ্ট। একটা মানুষ যদি এইভাবে কথা বলা শুরু করে, এভাবে যদি ক্লিয়ারেন্স দেয়া, জনগণকে ক্লিয়ার করা শুরু করে। আবার আরো একটা দিক আছে, সেটা হচ্ছে কালচারাল জায়গাটা। সো কালচারাল ফ্যাসিজম সব রাজনৈতিক দলেই আছে, জামাতে নাই অবশ্যই আছে, বিএনপিতে আছে, মন্ত্রণালয়ে আছে, সচিবালয়ে আছে, মানে সব জায়গাতেই আছে। সো আমি কাউকে তার হত্যার মানে দোষী হিসেবে আমি মানে ক্লিয়ারলি কারো নামও বলি না, আবার কাউকে বাইরেও রাখি না, দায় সন্দেহের মুক্তিও বাইরেও রাখি দিচ্ছেন না। না। দায় মুক্তিও দিতে চাই না আর কি। সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে একটা বক্তব্যে আমি দেখলাম যে আপনি এক্সট্রিমিস্ট হিসেবে উল্লেখ করেছেন। আসলে কেন তাকে এমনটি মনে হয়েছে? আমার আসলে মনে নাই যে আমি কোনো বক্তব্যে বলছিলাম কিনা, তবে বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন মানুষকে নিয়েই কথা বলা হয়। আমি কিন্তু কখনো কখনো নাহিদ ইসলামেরও সমালোচনা করছি, কখনো আসাদ ভাইয়ের সমালোচনা করছি, কখনো সার্জিস ভাইয়ের সমালোচনা করছি। এরা আমার জুলাইয়ের যোদ্ধা। আমি আবার সবার আগে এই মানুষগুলাকে আমি আমার কাছের মানুষ ভাবি আর কি। তো আমিও বললাম যে আমি সমালোচনা করতে পছন্দ করি। আর মাহফুজ ভাইয়ের জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে জুলাইয়ের পরে কিছু কিছু মানুষ আছেন যারা অতিরিক্ত সুশীলতার কারণে অনেক বড় ক্ষতি করে ফেলছে আমাদের। যে ধরেন জামাতের সাথে এনসিপি অ্যালাই করছে, তার মানে হচ্ছে মানে অনেকেই ঝাঁক বেঁধে পদত্যাগ করছে। আবার মাহফুজ ভাই একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে। তো এই টোটাল ব্যাপারটাই আমার কাছে কেন জানি মনে হয়, এবং শিবিরের ভাইরাও আমার মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে অস্বীকার করবেন। মাহফুজ ভাই কিন্তু শিবির থেকে উঠে আসা একটা মানুষ। তো একটা কথা প্রচলিত আছে যে অনেক মানুষ আছে যে বাম থেকে উঠে গিয়ে শিবির করে, সে শিবির থাকতে পারে। কেউ শিবির থেকে উঠে গিয়ে যদি বাম হয়, সে কখনো না শিবির হইতে পারে না বাম হইতে পারে। সে এমন একটা জিনিস হয় যাকে না গ্রহণ করা যায় না ফেলে দেওয়া যায়। সো আমি ওপেন গ্রাউন্ডে এটা বলি আর কি, যে মাহফুজ ভাইদের মতো মতো মানুষদের অবস্থা এখন এমন হয়ে গেছে, না গ্রহণ করতেছি না ফেলে দিচ্ছি আর কি। এই সো আমি স্পেসিফিক কোনো বক্তব্যের কথা মনে নাই আমার। মাহফুজ ভাইকে নিয়ে আমার আলাপটা হচ্ছে এমন। অনেকের মতামত যে সালাউদ্দিন আম্মার দেখতে কিছুটা তিতুমিরের মতো। তো আপনি সবসময় নিজেকে বাংলাদেশপন্থী গাজী হিসেবে পরিচয় দেন এবং বলেন যে সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী হতে চান। কেন এই আকাঙ্ক্ষা? একাঙ্ক্ষা তো সবার মধ্যেই থাকা উচিত। কাউকে না কাউকে আইডল মানতে হবে, কাউকে না কাউকে মানে নবীকে নবীর পর্যায়ে মানতে হবে, সাহাবীকে সাহাবীর পর্যায়ে মানতে হবে, একজন যোদ্ধাকে যোদ্ধার পর্যায়ে মানতে হবে। তো আমার কাছে আমি যখন সিনেমা নিয়ে কাজ করতাম, তখন আমি সবসময় চাইতাম যে হ্যাঁ আমি জহির রায়হানের মতো এক একটা স্ক্রিপ্ট যেন রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন ছুড়ে দেয়, এমন ধরনের সিনেমা আমি এখনো পর্যন্ত আমার যদি সুযোগ হয় আমি ওই ধরনের সিনেমাই বানাবো। এবং আমি এখনো খুব মানে মজা করে বলি আর কি, আমার যেই প্রোডাকশন হাউসটা আছে ওদেরকে বলি যে আমরা 22-এ একটা সিনেমার পরিকল্পনা করছিলাম, মানে খুব এই মানে খুনি হাসিনার রেজিমকে টার্গেট করে। তো আমরা প্ল্যান করছিলাম যে এই সিনেমাটা বানায় আমরা রিলিজ দিয়ে আমরা করে একটা পাহাড়ে চলে যাব, সবকিছু অফ করে দিয়ে আমাদের আর কেউ খুঁজে পাবে না আর কি। এইভাবে চিন্তাও করছিলাম আর কি, আমরা ওইটা ভেবে আমরা এখন হাসি আর কি। তো আমার কাছে মনে হয় যে আইডিওলজিক্যাল জায়গা থেকে কাউকে না কাউকে গ্রহণ করতেই হবে। শুধুমাত্র পলিটিক্যাল আইডিওলজি থাকবে আমার এমন না। আমি ব্যক্তি পছন্দ করতে চাই, আমাকে আমার বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমার ভালো লাগে। মানুষগুলো এমন হইতে হবে। আবার আমি জামাত ইসলাম যদি বলেন, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমি শুরু থেকেই আমি অনেক বেশি ভালোবাসি। এই মানুষগুলাকে আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তি জায়গা থেকে
এখন এই মানুষগুলোকে ভালোবাসতে হলে আমাকে জামাত করতে হবে, আমাকে বিএনপি করতে হবে না। আমি জিয়াউর রহমানকে ভালোবাসতে গেলে আমাকে বিএনপি হইতে হবে কেন? আমাকে বেগম জিয়াকে ভালোবাসতে গেলে আমাকে বিএনপি হইতে হবে কেন? তার মতাদর্শ, তার কথা, তার স্টেটমেন্ট, এগুলাই যথেষ্ট আমাকে তাকে ভালোবাসার জন্য। এই মানুষগুলো সার্বজনীন মানুষ আর কি। সো কে না চায় সালাউদ্দিন আইয়ুবী হইতে, কে না চায় তিতুমির হইতে? সবাই চায়, সবাই মনের ভিতরে একটা জায়গা লালন করে। যে ধনী হইতে চায় সে বিল গেটস হইতে চায়, আবার যে সিনেমা বানাইতে চায় সে জহির রায়হানও হইতে চায়, যে রাজপথে সংগ্রাম করতে চায় সে আবু সাইদও হইতে চায়, মাঝে মাঝে কেউ শহীদ শরীফ ওসমান হাদি হইতে চায়, যে জেন জি, জেন আলফা বা মিলেনিয়াম অনেকেই হইতে চায় যে আমি যদি শহীদ শরীফ ওসমান হাদি হইতাম, লাখ লাখ মানুষ আমার জানাজা পড়তেছে, লাখ লাখ মানুষ আমাকে নিয়ে কান্না করতেছে, ওইটা আমার সফলতা। আমার সফলতা ওইটাই, আমার জানাজায় কতজন মানুষ হইতেছে। আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তির কথা আর কি, যে আমি, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না যে আজকে আমাকে নিয়ে কি হইতেছে না হইতেছে, বা আমি কোন পর্যায়ে গেলাম, আমি কত কোটি টাকা ইনকাম করলাম। আমার কাছে সফলতা ব্যর্থতা আপনার কাছে না, গুরুত্বপূর্ণ আমার না। কাছে সফলতা ব্যর্থতার সংজ্ঞাটা হচ্ছে ওইটা যে আমার জানাজায় কত মানুষ হইতেছে। শহীদ শরীফ ওসমান হাদিকে আমার জীবনে, এই দুইটা মানুষকে, বেগম জিয়া এবং শহীদ শরীফ ওসমান হাদি, আমার কাছে মনে হয় যে এনারা মানে অনেক বেশি সফল মানুষ আর কি, যাদের জানাজায় লাখ লাখ মানুষ কান্না করছে, দল মত মতাদর্শ নির্বিশেষে। বেগম জিয়ার জানাজায় আসছে, জামাতের লোকজন আসছে, নিরপেক্ষ মানুষজন আসছে, অনেক অনেকে এসে কান্না করছে, কারণ তার আপোষহীন মনোভাবের কারণে। তো আমার কাছেও মনে হয় যে আমার জানাজাও যদি এমন লাখ লাখ মানুষ আসে, তাহলে আমার মনে হয় যে আমি হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব, এবং ওইটা আমার জীবনের সব থেকে বড় সফলতা। কারো কারো অভিযোগ যে জুলাই গণ অভ্যুত্থানের পরেও ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন অব্যাহত আছে এবং ভারতীয় আহ, আহ, মানে রাজনৈতিক প্রভাব এখনো বাংলাদেশের উপরে আছে আর কি, কালো ছায়ার মতো। তো এই অবস্থায় আপনি যে সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেন, সেই বিপ্লবটা কেমন হবে? আপনি যে এগুলো তো খুবই ক্লিয়ার। মানে ভারত যে কালচারালি এবং পলিটিক্যালি দুইভাবেই কিভাবে আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, এটা খুবই ক্লিয়ার। আমাদের সংসদের অধিবেশনগুলো দেখলেই তো আমরা খুব ক্লিয়ার হইতে পারি। প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে শুধু টেবিল থাপড়ানো, এছাড়া তার আর কোনো কাজ নাই। তার বক্তব্য দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্য দিচ্ছে আইনমন্ত্রী। আমি বুঝলাম যে আপনি আহ, মানে হয়তোবা ইংলিশ বা অন্য ভাষাগুলো বুঝেন না, সংসদে তো বাংলা ভাষাই কথা বলতেছে। আপনি একটা দলের প্রধান হয়ে আপনি কেন কথা বলতেছেন না? এটা সন্দেহজনক। এমন একজন মানুষ কেন কথা বলতেছে যে বিগত কয়েক বছর সে ভারতে ছিল এবং ভারতে থেকে অনেক অনলাইন মিটিংও করছে। সেই মানুষটা তো আমরা তো অবভিয়াসলি সন্দেহের চোখে দেখবো। সেই মানুষটা সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে, প্রধানমন্ত্রীর অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে, এমন ধরনের মানে নির্দেশনাও আসতেছে। সেই জায়গায় তো সন্দেহের অবকাশ রাখে না। এবং বাংলাদেশের কালচারটাকে কিভাবে যে দেখেন, আমরা সাংস্কৃতিকভাবে আমাদের একটা ক্ষুধা আছে, শুধুমাত্র ভাতের ক্ষুধা কিন্তু মানুষের মৌলিক জায়গা না, সংস্কৃতি বিশাল একটা জায়গা। তো এই জায়গায় আমরা যখন আমি দেখছি, আমরা যখন খুব ছোট ছিলাম, আমরা যখন নাটক সিনেমাগুলো দেখতাম বা ইউটিউবে যখন নাটক দেখা শুরু করছি, নাটকে দেখতাম যে ইন্ডিয়ান মানুষরা কমেন্ট করতো, ভাই বাংলাদেশের নাটকগুলা সেরা। তো তখন একটা ব্যাপার ছিল, বাংলাদেশের নাটকগুলা ভারত দেখতো, আবার ভারতের সিনেমাগুলো আমরা দেখতাম। দেখতে দেখতে একটা সময় গিয়ে কি করলাম, বাংলাদেশের যারা সিনেমা বানায় বা যারা হচ্ছে অভিনয় করে, এই অভিনেতাগুলা 3 নাম্বার 4 নাম্বার রোলে গিয়া সাইড রোলে অভিনয় করার জন্য লাফাইতে লাফাইতে ভারতে চলে গেল। আস্তে আস্তে গিয়ে কি হয়ে গেল, তারা ভারতের সেবাদাস হয়ে গেল। প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা জায়গাতে দেখেন বাংলাদেশের নিজস্ব সিনেমা আছে, কি সিনেমা বানাইতেছে। তো ইন্ডাস্ট্রি প্রত্যেকটা, যেমন আমাদের ক্ষুধা আছে, এখন আমার একটা মানে কালচারাল বেসমেন্ট আমার নাই, তো আমাকে আরেকটা পার্শ্ববর্তী একটা দেশ থেকে, যার ভাষা সহজ, যার কালচারটাকে আমার সাথে মোটামুটি ম্যাচ করে, তারটাকে আমি ধার করে চলতেছি। এবং এই ধার করে চলতে চলতে আমাদের আর কিছু নাই। উপরন্ত তারা যদি কালচারালি আমাদের জায়গাটা অফ করে দেয়, আমাদের টোটালি না খেয়ে মরতে হবে আর কি। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি সব কিছুকে টোটালি ধ্বংস করে দিয়ে ওই কেন্দ্রিক আমাদেরকে মুভ করা হয়েছে। যে মানে সবসময় মজা করেও হইলেও একটা কথা বলি যে মানে যখন বলা হয়েছে যে উর্দু, আমরা উর্দুকে আমাদের
মাতৃভাষা চাই না, বাংলা আমাদের মাতৃভাষা হইতে হবে। এটার জন্য আমরা আন্দোলন করলাম, আন্দোলন সংগ্রাম হলো, রক্ত দিল আমাদের ভাইরা। ঠিকই ৭১-এর পরে তাদের ভাষাকে পুশ করে জেনজি হোক, জেন আলফা হোক বা যারাই হোক না কেন, একটা ছোট বাচ্চা বাবা মা বলার আগে সে হিন্দি বুঝে। সো তারা কালচারালি মানে যেভাবে হয় না যে আল্লাহ ইবলিশকে একটা ক্ষমতা দিয়ে দিছে যে সে মানুষের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ঢুকতে বের হইতে পারবে, বা তাকে এইভাবেই সে মেইনটেইন করতে পারবে, প্রত্যেকটা শিরা উপশিরা দিয়ে সে চলতে পারবে। তো ভারতের কালচারাল জায়গাটা মানে এইভাবে তারা ফাংশন করতেছে, রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জেনারেশনের কাছে তারা পৌঁছায় দিতেছে এই এই জায়গাগুলো। এবং আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের বাংলাদেশের মেইন যারা অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, তারা একটা সিনেমা যদি বাংলাদেশে একটা সিনেমা করে, ভারতে 2টা সিনেমা করতেছে আর কি। মনে করে যে বাংলাদেশের মান সম্মান কিন্তু মানে আমরা ওইভাবে নিয়ে আসতেছি, ওইভাবে বয়ে নিয়ে আসতেছি, কিন্তু আলটিমেটলি এটা হয় না। আলটিমেটলি তারা বাংলাদেশের কালচারটাকে স্বতন্ত্রতার জায়গা না হয়ে তারা মানে কালচারাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে ভারতের সাথে গিয়ে। তো এইটা আমাদের জায়গা থেকে পলিটিক্যালি বলেন, কালচারালি বলেন, আমরা একটা মন্দার ভিতরে আছি। এবং এই মন্দাটাই আমাদের মূলত ফ্যাসিবাদের জন্মটা আসে ওই জায়গা থেকেই। যে আমার কাছে মনে হইতেছে না বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশের মানুষজন চালাইতেছে এখন পর্যন্ত, আমি আমার ব্যক্তির যে আলাপটা আর কি। কারণ এখন তো বাংলাদেশের মানুষ দেখে এবং সব জায়গায় ক্যামেরা থাকে, দেখলে বোঝা যায় আচার আচরণ, কথাবার্তা, অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় যে কোন কথাটা বাংলাদেশপন্থী কথা আসতেছে, কোন কথাটা আরেকজন শিখাই দিতেছে, কোন কথাটা কোন জায়গা থেকে আসতেছে। সো এখন পার্লামেন্ট দেখলেই বোঝা যায় যে কারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। কিন্তু ভারতীয় আগ্রাসনকে খারিজ করার মধ্য দিয়ে জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে না, তো সেটা বহাল থাকে কিভাবে তাহলে এখনো? সেটা বহাল থাকে কিভাবে বলতে, বাংলাদেশের দেখেন অনেক কথা আছে না যে আপনার অনেক পুলিশও কিন্তু ছিল যারা হিন্দিতে কথা বলতেছিল জুলাইয়ের সময়। তো ভারতের এমন কন্ট্রোল বাংলাদেশে তারা রাখছে, বলেন বা যেটাই বলেন না কেন, তারা এমনভাবে কন্ট্রোল রাখছে। আমার ইউনিভার্সিটিতেই 2-3 জনের নামে এমন আছে যে তারা হচ্ছে রয়ের এজেন্ট। তো প্রত্যেক জায়গায় তাদের ইন্টেলিজেন্সকে পুশ করে দেয়া, মিডিয়াতে তাদের একটা হস্তক্ষেপ আছে। এই যে সিনেমার কথা বললাম, সিনেমাতে আছে, আপনার সচিবালয়ে নাই, এটার গ্যারান্টি কিভাবে দিব আমি? কে ক্ষমতার কাছাকাছি থাকতে চায় না? সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, তাই সেটা যে করেই হোক না কেন। সো এখন ক্ষমতার কাছাকাছি থাকতে পারতেছে। এফস্টিন ফাইলের কথা তো আমরা সবাই জানি। ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কন্ট্রোলে থাকার জন্য মোদি যে ট্রাম্পের সামনে গিয়ে নৃত্যও করছে, এটার ব্যাপারটাও কিন্তু উঠে আসছে। সো সে তাদের মন জয় করে ক্ষমতায় থাকার জন্য সে নাচতে পারতেছে। বাংলাদেশের আমলারা, বাংলাদেশের একজন শিক্ষক, বাংলাদেশের একজন সাংবাদিক, সে যে মানে ক্ষমতায় থাকার জন্য সে যে নাচতেছে না বা তাদের কথায় উঠবোস করতেছে না, এটার গ্যারান্টি কি? সবাই তো চায় ক্ষমতার কাছাকাছি থাকতে, এবং এটাই হইতেছে। আপনার স্বপ্নের বাংলাদেশটা কেমন, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অফার পান কিনা তাদের দলে যোগদান করার জন্য, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? প্রথম ব্যাপার হচ্ছে, কোনো রাজনৈতিক দল আই থিঙ্ক আমাকে নিয়ে ভরসা পাওয়ার কথা না। কারণ আমি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মানে যেদিন বিএনপি দিয়ে শুরু করি সেদিন এনসিপি দিয়ে শেষ নামাই, যেদিন এনসিপি দিয়ে শুরু করি সেদিন বিএনপি দিয়ে শেষ নামাই। মানে পজিটিভ হইলে পজিটিভ, নেগেটিভ হইলে নেগেটিভ। সো কেউ আমাকে ওন করতে পারে না মানে খুব ভালোভাবে যে পলিটিক্যাল। আর আমি এই জায়গাটায় আসলে এখন পর্যন্ত ঢুকতে চাই না, এই কারণে যে আমাকে ওই দলটার গোলামি করা লাগবে, বা আমি আমার ব্যক্তি যে স্টেটমেন্টগুলো আছে, আমি আজকে আপনার এখানে এসে একটা কথা বলতেছি, আমার কথাটা যেন এভাবে ভাবা না লাগে যে আমি যে এখানে একটা স্লিপ অফ টাং করে একটা কথা বলে ফেললাম, আমাকে যদি শোকজ করে, এখন এই চিন্তাটা আমার নাই। অথচ আপনি এখন ছাত্র দলের একজন কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে আসেন, ছাত্র দলের যে কোনো বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে নিয়ে আসেন, সে বা শিবিরের অমুক নেতা বা যে কোনো একজন নেতাকে নিয়ে আসেন, তারা নিজ নিজ ব্যারিয়ারের জায়গা থেকে কথা বলবে। একটা সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে যে গণভোটের পক্ষে বলার কারণে ছাত্র দলের একজনের পদ চলে গেছে। অ্যাকচুয়ালি
সো এই এই ব্যারিয়ারগুলো আমার নাই, এবং আমি এখনো চাই না যে ছাত্র জীবন শেষ করার আগে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়ার এখন পর্যন্ত আসলে ইচ্ছা নাই। সো সিচুয়েশন বলবে অনেক কিছুই। আহ, আর আহ, বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই এটা তো আসলে বক্তব্যে বলেই ফেলছি। রিফর্ম পুরোটাই আমার কাছে মনে হয় যে লুত আলাইহিস সালামের কওমের মতো যদি আল্লাহ একটাবার পুরোটা উল্টায় দিয়ে আহ, মানে এইভাবে যদি চেঞ্জ করা পসিবল হয় আর কি, যে যত করাপ্টেড মানুষ আছে, আর নেপালে কিন্তু এটা হচ্ছে, করাপ্টেড যত মানুষ আছে তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমি জানি না বাংলাদেশে এটা সম্ভব কিনা। বাংলাদেশে যারা করাপ্টেড আছে এদের কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নাই, যখন যে দল ক্ষমতায় সে তখন সেই দলের। বসুন্ধরা গ্রুপের কথা চিন্তা করেন, যেই দল ক্ষমতা তাদেরকে মানে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতাই বাংলাদেশের নাই। তারা মানে যখন যেই দল আসতেছে তখন সেই দল তাদেরকে না নিয়ে চলতে পারতেছে না, বিষয়টা এমন হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা যেভাবে সিনেমায় যেভাবে দেখানো হয়, সবুজ শস্য শ্যামলা, সবুজে ঘেরা আমার বাংলাদেশ, কিন্তু এর ভিতরে যে নোংরামি, যেই নষ্ট রাজনীতিটা আছে, রাজনীতির যে নগ্ন হস্তক্ষেপটা আছে শিক্ষা ব্যবস্থায়, আমার কাছে মনে হয় যে এক কথায় যদি বলি যে বাংলাদেশটাকে কেমন দেখতে চাই, জার্নালিস্ট তার অ্যাকচুয়াল সাংবাদিকতার যে এথিক্স আছে সেই এথিক্সের জায়গা থেকে কাজ করবে। একজন ছাত্র নেতা তার এথিক্সের জায়গা থেকে কাজ করবে। একজন শিক্ষার্থী এথিক্সের জায়গা থেকে, শিক্ষক, প্রশাসক, একজন পুলিশ, একজন মানে যার যেই দায়িত্ব আছে সে তার দায়িত্বের জায়গা থেকে এথিক্যাল গ্রাউন্ড ঠিক রেখে কাজ করবে। তাহলে বাংলাদেশ কেন, যে কোনো দেশই তার মানে আপন রূপে ফিরে আসবে। এবং যতদিন পর্যন্ত আমাদের ভিতরে দাসত্বের এই প্রবল যে জায়গাটা, এই জায়গা থেকে যতদিন আমরা বের হয়ে আসতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের সুযোগ নাই বাংলাদেশটাকে এইভাবে মানে সেই স্বপ্ন দেখার। আমার কাছে মনে হয় যে এখন অবান্তর স্বপ্ন দেখতে হয়, কারণ বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে দাসত্ব। আজকে ওই মানে অমুককে নিয়ে কথা না বললে তো আমার বা আমার স্যার, আমার বস, উনি একটা ভুল করছে, আমি ওকে ধরাই দিলে তো আমার চাকরি চলে যাবে। এই টেন্ডেন্সিটা আমাদের ভিতরে আছে। সো আমি যতই বলি না কেন আমি অমুক স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, অমুক স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, সম্ভব না যতদিন পর্যন্ত আমাদের মনুষ্যত্বটা ঠিক না হবে। তো আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করি যে মানুষকে আল্লাহ যে জুলাইয়ের পরে 15 দিন 20 দিনের মতো যে সময়টা পাইছি ওই সময়টা আমি খুব এনজয় করি। জামাত নাই, বিএনপি নাই, এনসিপি নাই, সবাই সবার মতো করে কাঁধে কাঁধ মিলায় আন্দোলন করতেছে। অমুক জায়গায় পাহারা দিচ্ছে, অমুক জায়গায় বিএনপি পাহারা দিচ্ছে, অমুক জায়গায় জামাত পাহারা দিচ্ছে। এই যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতিটা খুব করে চাই আর কি, আর কিছু না। সালাউদ্দিন আম্মার, এশিয়া পোস্টকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, আর দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আসলে শরীরের অবস্থাটাও ভালো ছিল না। সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এশিয়া পোস্ট আলাপনে আমরা এতক্ষণ কথা বলছিলাম রাকসু জিএস এবং বিপ্লবের বরপুত্র সালাউদ্দিন আম্মারের সঙ্গে। দেখা হবে আগামী পর্বে নতুন সময়ে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এশিয়া পোস্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।